ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা। আজকে ভাইয়া, ক্লাস টাইম কি একটু অ্যাডভান্স করা যায় না? বেশি লেট হয়ে যাচ্ছে না? তাই ক্লাসের সময় তো আসলে 1 ঘন্টা 1 ঘন্টা 10-15 মিনিটের ভিতরে হয়ে যায়, কিন্তু 10টা না হলে হয় কি অনেকের জন্য আবার প্রবলেমও হয়ে যায়। কারণ হচ্ছে কি 10টায় সবাই ফ্রি থাকে আর কি, 10টা থেকে 11টা এই সময়টা। আমার নিজেও হচ্ছে কি এই সময়টা হচ্ছে সবচেয়ে ফ্রি থাকি আর কি। দেখা যায় আমার আচ্ছা আচ্ছা। ঝামেলা থাকে। এই সময়টা হচ্ছে কি মানে একবারে মানে রিল্যাক্স থাকা যায় আর কি, যে না এই সময় কোনো প্রবলেম হবে না বা এই সময় কোনো কাজ থাকে না। সে কারণে হচ্ছে এই সময়টা বেছে নেয় আর কি। শনিবারে হচ্ছে আগামীকালকে তো আজকে হচ্ছে কি বেসিক্যালি আজকে যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে কি ইন্টারনেটে খুব প্রবলেম করতেছে। আমি আসলে লিঙ্ক ঠিকঠাক মতো শেয়ার করতে পারছিলাম না। আপনারা কি আমি যে আচ্ছা ট্যাগ ভাইয়া, করেছিলাম ট্যাগটা আপনারা কি? পাইছিলেন? হ্যালো হ্যাঁ বস। ভাইয়া, আজকে আমি নেট খুব স্লো পাচ্ছি, মানে হ্যাঁ হ্যাঁ, নেট সব জায়গায় নেট চলে। আমি তো লিঙ্কই পাঠাতে পারতেছিলাম না, পরে কিছু আপনাদের কয়েকজনকে আমি ইনবক্সে দিয়েছি, আবার ট্যাগ করতে তো আমার কষ্ট হয়ে গেছে যে নেটের। সে কারণে হয়তো যদি ডিস্টার্ব হয় এর মাঝখানে, ক্লাসের মাঝখানে আপনারা দেখেন। আর আজকে ক্লাসটা একবারে সহজ একটা ক্লাস। আমি মানে ছোট একটা এটা মডিউল। প্রবাবলি ভাইয়া মনে হয় যে আগামীকালকে যে আনরেস্ট পলিটিক্যাল সিচুয়েশনের কারণে হয়তো বা হ্যাঁ এটাই তো বিটিআরসি থেকে সারা দেশে তো। স্লো করে। সারা দেশে তো এই প্রবলেম চলতেছে এখন। ইন্টারনেটটা বিশেষ করে ঢাকাটা তো আরো বেশি খারাপ অবস্থা হ্যাঁ, ইন্টারনেটের। ঢাকার অবস্থা খুব খারাপ, মানে খুবই খারাপ। মানে কোনো আমরা মোবাইল ডাটা দিয়েও ঢুকে যাচ্ছে না, ইভেন ব্রডব্যান্ড দিয়েও, মানে সব হ্যাঁ দিক হ্যাঁ, দিয়ে স্লো হয়ে গেছে। ওয়াইফাইও সেম অবস্থা। আপনার ওয়াইফাই এর যে আপনি ভালো ইয়ে পাবেন সেটাও কিন্তু না, এটা কিন্তু সেমই অবস্থা। আচ্ছা, আমি আজকে স্ক্রিনটা শেয়ার করি। আজকে বেশি কারণ আজকে অনেকেই হচ্ছে কি একটু ঝামেলায়ও আছেন এইটা নিয়ে, মানে পলিটিক্যাল একটা আনরেস্ট সিচুয়েশন নিয়ে। আহ আজকে ইভেন ভাই আপনি তো মনে হয় ঢাকায় না, এখানে কিন্তু মানে রাস্তা পুরো খালি, মানে টোটালি আর কি। হ্যাঁ, আমি তো টাকা নেই আমি জানি, কিন্তু মানে অন্য লোকাল এরিয়া গুলোতেও কিন্তু মানে থমথমে অবস্থা, বুঝছেন। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। 10টা 5 হয়ে গেছে আজকে, তাড়াতাড়ি শেষ করে দিব। মানে একবারে খুবই সহজ একটা মডিউল জিএফআই এর। এর আগে একটা মডিউল পড়াইছিলাম, সেটা কিন্তু আপনারা সেখান থেকে হচ্ছে কি 20টা মার্কস কনফার্ম করবেন, আর এখান থেকে 20টা মার্কস কনফার্ম করবেন। কারণ হচ্ছে কি এইগুলো হচ্ছে কি ইজি, মানে ইজি বলতে কি কিরকম ইজি, আপনি এই 1টা ঘন্টা পড়লে এগুলো শেষ। তার মানে এই টাইপের ইজি। তাহলে এইগুলো হচ্ছে কি আপনার মূল মানে টার্গেট পয়েন্ট বলতে কি টার্গেট মডিউল। মানে এগুলো থেকে আপনি শুরুর দিকে আনসার করবেন, কারণ এই কোশ্চেন গুলো আপনার কমন পড়বেই এবং এখান থেকে আসবে, এখান থেকে বাইরে আসার খুব সুযোগ নাই। যদি না কনসেপচুয়াল কোনো কোশ্চেন ওরা দেয় আর কি, তখন তো এগুলোর সাথে রিলেট করে আপনাকে দেখতে হবে। আদারওয়াইজ আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন। খুব অল্প কটা কোশ্চেন আপনি দেখবেন না, 1 ঘন্টার আগে শেষ হয়ে গেছে অল্প কটা কোশ্চেন। আমি এর আগে জাস্ট ক্লাস শুরুর আগে আমি তো মিজান ভাইয়ের কথা বলেছিলেন, তারপরে এসাদুর ভাইয়ের কথা বলেছিলেন, জাস্ট সালমা আপু কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, লাইলা লাইলা আপু শুনতে পাচ্ছেন? সাফাত ভাইয়া, ওই ক্লাসটা না মানে একটু রেকর্ডেড দিয়েন, বিকজ আমাদের এখানে না মানে কেটে কেটে আসতেছে আর কি আপনার ভয়েস গুলো। ও আচ্ছা, এটা আসলে নেটওয়ার্কের কারণে আমারও মানে মোবাইল না, দিয়েও আমি। আপনার সমস্যা না, মানে আপনার ভয়েস গুলি আমরা রিসিভ আমি রিসিভ করতেছি, কেটে মানে কেটে কেটে আসতেছে। আচ্ছা বুঝতেছি, কিন্তু আমি আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। ওই যে এটা আজকে নেটওয়ার্কের কারণে একটু হবে, কিন্তু আমি তো মানে হাই স্পিড ইন্টারনেট ইউজ করতেছি, কিন্তু তারপরে হচ্ছে কি আমার এখানে আজকে প্রচুর প্রবলেম করতেছে। যাই হোক, রেকর্ড তো থাকবেই। ক্লাসটা তাহলে আমরা স্টার্ট করি। দেখেন, আজকের মডিউলটা হচ্ছে ফিউচার লুকিং অর্গানাইজেশন। ফিউচার লুকিং অর্গানাইজেশন হচ্ছে একবারে আপনার যে মডিউলটা সিলেবাসের, আমি একটু দেখি সিলেবাসের একবারে শেষ এইচ মডিউল, মানে একবারে শেষ মডিউলটা। এর আগে ক্লাসে যেটা পড়েছিলাম মডিউল এফ, আজকে হচ্ছে মডিউল এইচ, মানে একবারে শেষটা। এখান থেকে দেখেন 20টা মার্কস আসবে, একবারে অল্প করা টপিক। এখান থেকে এই আপনি 20টা মার্কস আনসার করবেন, আর হচ্ছে এর আগের 20টা, তার মানে 40 মার্কস কিন্তু আপনার হয়ে গেল অলরেডি। মানে এই কারণে আমি বলি যে ব্যাংকিং ডিপ্লোমা তো পেন নিয়ে আর কিছু নাই ভাই, সিম্পল জিনিস ব্যাংকিং ডিপ্লোমা। ভাই, এর আগের মডিউলটা কি ছিল, মানে এর আগের ক্লাসটা? এর আগের ক্লাসটা তো করেছিলেন সাবসিডিয়ারি এন্ড আদার বিজনেস গভর্নেন্স, যেটা মডিউল এফ। ওটা হ্যাঁ মডিউল এফ? ওটা ভিডিওটা আপলোড করা আছে, ওটার কথা আজকে বলবো না। আজকে এটাতে আসি আমরা। দেখেন ফিউচার লুকিং অর্গানাইজেশন এখানে কি কি আছে। এখানে শুরুতে আছে যে হোয়াট শুড বি দ্য স্ট্র্যাটেজি অফ আ ফিউচার লুকিং অর্গানাইজেশন। ফিউচার লুকিং অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি কি হবে।
আচ্ছা, ফিউচার লুকিং অপারেশন স্ট্র্যাটেজি কি হবে এটা আমরা একটু দেখি। পরীক্ষা আসতে পারে এটা, কারণ দেখেন এর আগে আমরা আমরা বলেছিলাম কি আমাদের স্ট্র্যাটেজি কোনটা। আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে কি আমরা সবচেয়ে সহজগুলো আগে পড়বো, সবচেয়ে সহজগুলো থেকে আগে আনসার করবো, সাথে সাথে হচ্ছে কি 96 যেগুলো আসছে আমরা এগুলো হচ্ছে কি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিব বলতে কি ওই পরীক্ষার আগে হয়তো একটু ধারণা নেওয়ার জন্য আপনারা একবার পড়তে পারেন, আমি সাধারণত বেসিক্যালি আলোচনাই করবো না। আপনারা জাস্ট পরীক্ষার আগে আমি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু সিলেবাসের ভিতরে আছে, আসলে তো চলে আসতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা পরীক্ষার আগে একটা বার জাস্ট জিনিসটা কি দেখে গেলেন। আর তারপরে এইটা বাদ দিয়ে দিলে দেখেন সিলেবাসটা এই যে কয়টা অল্প কয়টা কোশ্চেন থাকবে। তো সেই কারণে বলতেছি, আমি যখন ওই যে কথা বলছি আপনারা কিন্তু নোট করে কিন্তু এই জিনিসটা আসতে পারে। তো হোয়াট শুড বি দ্য স্ট্র্যাটেজি অফ ফিউচার লুকিং অর্গানাইজেশন, এটা কিন্তু আসতে পারে। তো এই স্ট্র্যাটেজি গুলো কি কি হবে ফিউচার অর্গানাইজেশন, ফিউচার লুকিং অর্গানাইজেশনের। প্রথমে আমরা আসি যে আসলে ফিউচার লুকিং অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি গুলো আসলে কি জিনিস। ফিউচার লুকিং অর্গানাইজেশনের যে আসলে একটা ওয়েল ডিফাইন্ড স্ট্র্যাটেজি দরকার, যেটা হইতে হবে আপনাকে অ্যাডাপটিভ, ইনোভেটিভ এন্ড ফরওয়ার্ড থিঙ্কিং। অ্যাডাপটিভ কোনটা, যেটা সহজে চেঞ্জ করা যায়, সহজে সবাই অ্যাকসেপ্ট করে। আর ইনোভেটিভ কোনটা, ইনোভেটিভ হচ্ছে কি নতুন আইডিয়া, নতুন কিছু নিয়ে আসা। মানে ওই পুরনো যে বাধা শৃঙ্খলা আছে, শুধু চলতেছে চলতেছে ওইভাবে না, মানে ক্রিয়েটিং সামথিং ডিফারেন্ট। তো এই টাইপের হইতে হবে। এবং ফরওয়ার্ড থিঙ্কিং, ফরওয়ার্ড থিঙ্কিংটা হচ্ছে ওই ক্রিয়েটিং সামথিং ডিফারেন্ট, এবং আগে থেকেই চিন্তা করে রাখতে হবে যে 5-7 বছর পর, 10 বছর পরে কি হবে। তো ফিউচার লুকিং স্ট্র্যাটেজি গুলো এই হবে। এবং এই এই যে কিছু স্ট্র্যাটেজি আছে, এগুলো কি কি আমরা একটু দেখি, যে কিছু কম্পোনেন্ট আছে অথবা স্ট্র্যাটেজি আছে এগুলো কি ফিউচার লুকিং অর্গানাইজেশনের। এটা হচ্ছে কি প্রথমে যেটা আসে দেখেন, পার্টনারিং উইথ কম্পিটিটর্স। বেসিক্যালি আমাদের আগের যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলো কি হতো, ওই কোম্পানিগুলো হচ্ছে কি আপনার কম্পিটিটর যারা আছে এদের সাথে পার্টনারিং করতো না। এদের সাথে পার্টনারিং না করে ওরা শুধু কম্পিটি করে যাইতো। যে একটা প্রোডাক্ট, আচ্ছা কেউ একজন আছেন আপনাদের হচ্ছে কি আনমিউট করা, কি আছেন? ও মিজান ভাই আনমিউট করা। হ্যাঁ, ওকে। আচ্ছা, ওকে, পার্টনারিং উইথ দ্য কম্পিটিটর্স। এখন ওই যেটা বলতে গেছিলাম, যেটা হচ্ছে কি আমাদের আগের যে অর্গানাইজেশন গুলো আছে ওই অর্গানাইজেশন গুলো হচ্ছে কি মানে একটা একটা শুধু সাথে শুধু কম্পিটিশন করে যেত, মানে কম্পিটিশন কম্পিটিশন খেলা খেলা যেত। কিন্তু এখন হচ্ছে কি এই যে ফিউচার লুকিং অর্গানাইজেশন গুলা, অথবা যে এখন আপডেট যে অর্গানাইজেশন গুলা, সেগুলো কিন্তু দেখেন কম্পিটিটরের সাথে পার্টনার করে ফেলে। পার্টনার করে করে কেন করে, যাতে তারা সবাই বেনিফিটেড হয় একসাথে। একসাথে বেনিফিটেড হওয়ার কিন্তু মজা আলাদা। কারণ তখন হচ্ছে কম্পিটিশনটা একটু কমে যাবে, একজন আরেকজনকে ছেড়ে দিবে। সেক্ষেত্রে দুজনে হচ্ছে কি ওই যে মানে উইন উইন সিচুয়েশন তৈরি হবে। তো সে কারণে হচ্ছে কি কম্পিটিটরের সাথে পার্টারিং করে ফেলাই হচ্ছে কি ফিউচার লুকিং অর্গানাইজেশন একটা অন্যতম স্ট্র্যাটেজি। এক্ষেত্রে হচ্ছে কি দেখেন, আবার লাস্ট একটা কথা আছে যে সো ইট ইজ গুড আইডিয়া টু কম্পিট সামটাইমস এন্ড কোঅপারেট এট আদার টাইমস। মানে ঠিক আছে আমরা একটা আরেকটার সাথে কম্পিট করব, কিন্তু অন্য সময় কিন্তু কোঅপারেট করব। তো এই জিনিসটা হচ্ছে কি আসলে ফিউচার লুকিং অর্গানাইজেশনের একটা অন্যতম স্ট্র্যাটেজি। 2 নম্বরের স্ট্র্যাটেজি হচ্ছে কোনটা, ডিজিটাল ট্রান্সফরমেশন। ডিজিটাল ট্রান্সফরমেশন কোনটা তো বুঝতে পারতেছেন, যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। কারণ হচ্ছে কি এখন এই জামানায় হচ্ছে কি আপনার এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অথবা ডিজিটালি ট্রান্সফর্ম না হলে কোনো কোম্পানি, কোনো মানে প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না। কারণ হচ্ছে কি এখন প্রত্যেকটা জিনিসের সাথে চেঞ্জেবল। এখন দেখেন আগের যে সরকারি যে ব্যাংকের গুলোর দিকে তাকান, সরকারি ব্যাংকের গুলোর দিকে যখন আপনি তাকাবেন দেখবেন যে সরকারি ব্যাংক গুলো থেকে প্রাইভেট ব্যাংকে মানে খুব দ্রুত কাস্টমার ছুটে চলে আসছে। কেন? শুধুমাত্র এই যে ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে। কারণ হচ্ছে কি সরকারি ব্যাংকে দেখা গেলো যে ওরা আগের মতোই ব্যাংকিং করতেছে, কিন্তু মানে অনলাইন ব্যাংকিং এই সুবিধা অনেকগুলোই সরকারি ব্যাংকের শুরুর দিকে অনুপস্থিত ছিল। মানে হচ্ছে টেকনোলজিক্যালি এখনো পর্যন্ত টেকনোলজিক্যালি অনেক ব্যাংক আছে যেগুলো হচ্ছে অনেক ব্যাকডেটেড অবস্থায় আছে। সো ওইগুলো থেকে হচ্ছে কি ওই যে আপনার প্রাইভেট যেগুলো আপডেটেড টেকনোলজি, যারা ইনস্ট্যান্ট সার্ভিস দেয়, অ্যাপস আছে, তারপর হচ্ছে মানে মোবাইলে জাস্ট ওই মিস কল দিলে ব্যালেন্স চলে আসে, অথবা হচ্ছে কি অ্যাপস এর মাধ্যমে অনেক টাকা লেনদেন করা যায়, এনপিএসবি করা যায়, আরটিজিএস করে ফেলা যায়, ইএফটি করে ফেলা যায়, সবগুলো সার্ভিস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যা যা আছে সবকিছু করে ফেলা যায়। এই ধরনের টাইপ গুলো হচ্ছে মানে ফিউচার লুকিং অর্গানাইজেশনের অন্যতম একটা বৈশিষ্ট্য, যারা হচ্ছে কি ওই যে তাদের যে ট্রান্সফরমেশনটা আছে সার্ভিস অথবা প্রোডাক্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি ডিজিটাল নিয়ে আসবে। এরপর আসেন ক্লিয়ার উইথ ডিসিশন টু মুভ কুইকলি। আচ্ছা, এখন ক্লিয়ার উইথ ডিসিশন টু মুভ কুইকলি এটা হচ্ছে আরেকটা অন্যতম স্ট্র্যাটেজি ফর ফিউচার লুকিং অর্গানাইজেশন। কেন এটা, কেন এই কারণে যে হচ্ছে কি ফিউচার, এটা হচ্ছে কি আপনার মানে একটা জায়গায় আপনি বসে থাকতে পারবেন না। আপনি যদি চেঞ্জ না হন, আপনি যদি কুইকলি চেঞ্জ না করেন, তাহলে কিন্তু হারাই যাবেন। যেমন ধরেন কোডাক কোডাক হচ্ছে একসময় হচ্ছে কি কি বানাইতো, ক্যামেরা ছিল, মানে অ্যানালগ যে আগের ক্যামেরা ছিল, ক্যামেরাগুলো ছিল ওরা ফিল্ম ফিল্ম ছিল, যেগুলো হচ্ছে আমরা ওই যে ক্লিক করে ছবি তুলতাম। দেখেন ওরা কিন্তু চেঞ্জ হইতে পারে নাই, কুইকলি মুভ করতে পারে নাই, মানে কোপ আপ করতে পারে নাই যে নতুন টেকনোলজির সাথে। তো সে কারণে হচ্ছে কি ওরা কিন্তু হারাই গেছে মার্কেট থেকে।
নতুন নতুন কোম্পানি চলে আসছে, যারা যারা হচ্ছে টেকনোলজিক্যালি অ্যাডভান্স, তারা হচ্ছে কি যে মোবাইলের সাথে সাথে অথবা যারা 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 এই লাইনে আছে, যেমন হচ্ছে কি ওই যে ডিএসএলআর ক্যামেরা ট্যামেরা বানাইছে যারা, এরা কিন্তু হচ্ছে কি মানে মার্কেটটা নিয়ে নিছে। তো ক্লিয়ার উইথ ডিসিশন টু মুভ কুইকলি, মানে ডিসিশনের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ক্লিয়ার ডিসিশন থাকতে হবে এবং তাড়াতাড়ি হচ্ছে কুইকলি মুভ করতে হবে কোন দিকে, ওই যে আপনার চেঞ্জের সাথে সাথে। তারপর আসেন ফার্দার গাইডলাইন্স কোনটা? ফাদার্স গাইডলাইন্স হচ্ছে কি আজকের যে চ্যালেঞ্জটা আছে ওই চ্যালেঞ্জটা শুধু আপনি মিট আপ করে বসে থাকলে কিন্তু হবে না। আগামী দিনের যে চ্যালেঞ্জটা আছে সেই জিনিসটার জন্য কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে ফাদার গাইডলাইন্স। মানে আপনি আজকে কি করছেন, দ্যাটস গুড, দ্যাট ভেরি মাচ গুড। আপনি আজকেরটার জন্য টোটালি প্রিপেয়ার্ড, আপনার আজকেরটার জন্য অ্যাডাপ্টেড। কিন্তু আপনাকে থাকতে হবে, ইউ হ্যাভ টু বি রেডি টু চেঞ্জ কুইকলি। আপনাকে সবসময় মানে চেঞ্জ হওয়ার জন্য রেডি থাকতে হবে। যদি আমাদের ধরেন ব্যাংকের কথাই বলি, আমাদের ব্যাংকের কথা যখন বলি, ধরেন আমরা আগের মতো করে ব্যাংকিং করতেছি, অথবা এখন যে ব্যাংকিংটা করতেছি, ধরেন ব্যাংকিং করতেছি সব ধরনের সার্ভিস দিচ্ছি, আমরা টেকনোলজি দিয়ে ভালো করতেছি। কিন্তু আরো দেখেন ফিনটেক, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল টেকনোলজি নিয়ে আসতেছে, তারপরে আরো ইনোভেটিভ যে ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো নিয়ে আসতেছে। তো এগুলা দিয়ে যদি ব্যাংকগুলা, যে সব ব্যাংকগুলো নজর দিবে না, এরা কিন্তু যে ভবিষ্যতে অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। কেননা কারণ হচ্ছে তাদের যে কম্পিটিটর আছে, মানে অন্য ব্যাংকগুলো, তারা তো ওই লাইনে চলে যাবে। তখন হচ্ছে কি এদের হচ্ছে সার্ভিসটা আর কাস্টমার অ্যাকসেপ্ট করবে না, কারণ কাস্টমার এখন কিন্তু মানে খুব র্যাপিডলি চেঞ্জ করে, কারণ যেদিকে টেকনোলজি আছে কাস্টমার সেদিকে আছে, কারণ কাস্টমার চাই হচ্ছে কি বাসায় বসে ব্যাংকিং করতে। এখন আপনি যদি ওরে ওরে অফিসের জন্য সবসময় ডাকেন যে অফিসে যে তারপর ব্যাংকিং করতে হবে, সে তো এটা পছন্দ করবে না। তো এটাই হচ্ছে ফাদার গাইডলাইন্স। তারপর হচ্ছে কাস্টমার সেন্ট্রিসিটি অথবা আপনি বলতে পারেন কাস্টমার ফোকাসড। এখানে কঠিন ওয়ার্ডটা না দিয়ে সাক্ষাৎ ভাইয়া, যে পা অ্যাকচুয়ালি এটা জয়েন করছি ভাই। কত মডেল একটু বলবেন? মডিউলটা কত? এটা একদম শেষটা ফিউচার লুকিং একদম অর্গানাইজেশন, লাস্ট, একদম লাস্ট। লাস্টেরটা না? হ্যাঁ হ্যাঁ, আমরা আগে সহজগুলো করতেছি আর কি আপা। ও মানে আচ্ছা, এগুলো ঠিক আছে ভাইয়া, আমার টার্গেট থ্যাংক থাকবে ইউ। হচ্ছে কি আগে সহজগুলো থেকে অ্যান্সার করা এবং সহজগুলো শিখে ফেলা। এবং এগুলো হচ্ছে জাস্ট এক আচ্ছা আচ্ছা, ঘন্টার ক্লাস না, আপনি একবার পড়লে এগুলো কাজ শেষ। আচ্ছা এবার আসি, ওকে। দেখেন আমরা কাস্টমার সেন্ট্রিসিটি অথবা কাস্টমার ফোকাসড, তার মানে ফিউচার লুকিং অর্গানাইজেশনের অন্যতম আরেকটা ফোকাসড কোনটা, আরেকটা ফোকাস অথবা আরেকটা স্ট্র্যাটেজি কোনটা হবে, সেটা হবে সে কাস্টমার কে হচ্ছে ফোকাসড করবে, এমফাসাইজ করবে কাস্টমারকে, মানে কাস্টমার স্যাটিসফ্যাকশনকে সে এমফাসাইজ করবে। কিসের উপর বেস্ট করে করবে? কিসের উপর বেস্ট করবে এটা হচ্ছে কি ডেটা অ্যানালাইসিস করতে হবে আপনাকে। ডেটা অ্যানালাইসিস কিভাবে করবেন? আপনার কাছে কিন্তু অনেক ডেটা আছে কাস্টমারদের, আগে থেকে আপনি কালেক্ট করেন, ওগুলো অনুসারে আপনাকে অ্যানালাইসিস করতে হবে আসলে কাস্টমাররা কি চায়, আপনি তাদেরকে কি দিবেন, অথবা কাস্টমাররা কিন্তু ফিডব্যাক দেয়। আমরা বিজনেস কমিউনিকেশনে পড়ছিলাম কিন্তু ফিডব্যাক মিনস গেটিং সামথিং ইন রিটার্ন, মানে কাস্টমার কাছ থেকে কোনো কিছু, আপনি একটা প্রোডাক্ট সার্ভিস সেল করছেন, তাদের কাছ থেকে একটা ফিডব্যাক পাচ্ছেন, অথবা তারা কি বলে একটা রেসপন্স করতেছে। অথবা আমরা দেখবেন এখন ব্রাঞ্চ গুলাতে আমাদের ব্যাংকে যেটা করছে, যে কাস্টমার ফিডব্যাক নামে আলাদা একটা প্রত্যেক মাসে মাসে আমাদের কাছ থেকে রিপোর্ট দেয়, যে একটা আলাদা করে আমরা রেজিস্টার করতে হয়, এবং কিছু ফর্ম আছে সেখানে কাস্টমার সার্ভিস দেওয়ার পরে এটা কিন্তু কমপ্লেইন না, মানে ফিডব্যাক। কমপ্লেইন একটা, আবার ফিডব্যাক একটা। কমপ্লেইন তো একটা কমপ্লেন্স ইস্যু, কিন্তু ফিডব্যাক একটা হচ্ছে কি আপনার একবারে মানে আমাদের ব্যাংক থেকে দিছে যে কাস্টমার ফিডব্যাক, যে একটা সার্ভিস নিল, সার্ভিস নিয়ে সে একটা ফর্ম ফিল আপ দিল, ফর্ম ফর্ম করে দিল, আসলে সে আসলে কি ধরনের সার্ভিস চাচ্ছে অথবা কি ধরনের প্রোডাক্ট সে চায়, এই টাইপের কিছু। তো দেখেন এইগুলাই হচ্ছে কি আসলে যে কাস্টমার সেন্ট্রিক অথবা কাস্টমার ফোকাস, এই টাইপের হচ্ছে কাস্টমারদের আসলে কি চায়, তাদের এক্সপেকটেশন কি, এর উপর বেস্ট করে হচ্ছে কি সে ডিসিশন গুলো নিয়ে থাকে। তো এটা হচ্ছে ফিউচার লুকিং অর্গানাইজেশনের আরেকটা স্ট্র্যাটেজি। ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোনটা? ট্যালেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে তার যে রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স গুলো আছে, ওগুলাকে হচ্ছে কি আসলে ওই হিউম্যান রিসোর্স গুলাকে প্রথমে তো সে অ্যাটাক করবে, রিটেন করবে এন্ড ডেভেলপ করবে। টপ ট্যালেন্টে কেন ডেভেলপ করবে? ওই যে আপনার যে অর্গানাইজেশনের একটা পারপাস আছে সেটাকে সার্ভ করার জন্য অথবা অ্যাচিভ করার জন্য। কারণ হচ্ছে আপনি যদি অ্যাজ এ এইচআর ম্যানেজার আপনি যদি টপ ট্যালেন্টটাকে ম্যানেজ না করতে পারেন, অথবা রিক্রুটমেন্ট করার সময় যদি আসলে ওই যে মানে আপনার মেধাবী স্টুডেন্টদের অথবা মেধাবী যে ক্যান্ডিডেট আছে তাদেরকে নিয়ে না এসে ওই যে মানে কোন রকম মিডিওকর অথবা নিম্নমানের রিক্রুট করেন, তাহলে কিন্তু আপনার ওই যে অর্গানাইজেশন টিকে থাকতে পারবে না। অথবা আপনি ট্যালেন্ট রিক্রুট করছেন, আপনি এমটিও রিক্রুট করছেন একবারে, মানে খুব ভালো রিগোরাস একটা মানে প্রসেসের মাধ্যমে রিক্রুট করছেন, কিন্তু দেখা গেল যে ওদেরকে রিটেন করার জন্য এবং ডেভেলপ করার জন্য কোনো ইনিশিয়েটিভ নিয়ে নিল না, তখন কিন্তু ওই একই কথা, ওরা কিন্তু আর থাকবে না। এখন থাকলে ওরা হচ্ছে কি ডেভেলপ হবে না, তো সেক্ষেত্রে আপনার পারপাসটা সার্ভ হবে না। সেক্ষেত্রে শেষে বলা হচ্ছে কি ট্যালেন্ট ম্যানেজমেন্ট, এই ট্যালেন্টটাকে অ্যাটেন্ড করতে হবে, অ্যাট্রাক্ট করতে হবে, আবার যখন অ্যাট্রাক্ট করলেন, হায়ার করলেন, তখন এটাকে রিটেন করতে হবে এবং ডেভেলপ করতে হবে, যাতে সে আপনাকে তার হাইয়েস্ট যে মানে আহ, ইয়েটা আছে,
মানে পারফরমেন্সটা আছে সেটা দেখাইতে পারেন। তারপর হচ্ছে আপডেটিং টেকনোলজি। আপডেটিং টেকনোলজি হচ্ছে কি যে আপনার এখন আপনি ধরেন একটা টেকনোলজি ইউজ করতেছেন, আপনার ব্যাংক একটা সফটওয়্যার ইউজ করতেছে। এখন দেখা গেল যে এই সফটওয়্যার একটা ক্যাপাসিটি আছে, কারণ তো সে অনেক দিন ধরে আপনি এটা ইউজ করতেছেন, অথবা এটা দেখা গেল যে এই সফটওয়্যার ক্যাপাসিটি 20 বছর ধরে আপনি ইউজ করতেছেন নাও। এখন কি করতে হবে, এই টেকনোলজিটাকে দেখতেছেন যে আপনার ওই আগের টেকনোলজি দিয়ে যখন আপনি সার্ভিস দিচ্ছেন এখনো পর্যন্ত এটা আসলে কভার করতেছে না, অথবা কাস্টমার সব সার্ভিস পাচ্ছে না এট টাইম। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার এই যে টেকনোলজিটা আছে সেটাকে আপডেট করতে হবে, কারণ হচ্ছে ফিউচারে টিকে থাকার জন্য। এখন এখানে আবার বলতেছে যে শুধু নিউয়েস্ট স্টাফ বা অথবা নিউয়েস্ট যে আপনার যে টেকনোলজি আছে সেটা ইউজ করা এটা সীমাবদ্ধ রাখলে হবে না। সেক্ষেত্রে হচ্ছে কি আসলে আপনার প্ল্যানের সাথে আপনার বিজনেস যে কন্টিনিউটি প্ল্যান আছে অথবা বিজনেস যে প্ল্যান আছে তার সাথেও ম্যাচ করতে হবে এই টেকনোলজিটা। তো এই জিনিসগুলো দেখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গতবার এটা আসে না, এরপরে শেষের দিকে যে টপিকস গুলো আছে এগুলো থেকে একটু বেশি চলে আসছে। সেই কারণে এগুলো ইম্পর্টেন্ট। তার মানে প্রথমটা মনে রাখেন, হোয়াট শুড বি দ্য স্ট্র্যাটেজি অফ ফিউচার লুকিং অর্গানাইজেশন, এটা আসতে পারে। এটা কিছু পয়েন্ট আছে, এটা আপনি বুলেট পয়েন্ট আকারে লিখে দিতে পারেন, অথবা যখন দেখবেন যে কোশ্চেন বেশি তখন তখন এগুলাকে আপনি শুরুর দিকে নিয়ে আসবেন। কথা বলবেন যে যে হিয়ার হিয়ার আর কি কম্পোনেন্টস অফ সার্চ স্ট্র্যাটেজি হচ্ছে এগুলা। এভাবে করে আপনি প্রথমে লিখে দিলেন, পরে আস্তে আস্তে বর্ণনা দিলেন। হ্যাঁ, এভাবে করে হচ্ছে কি আপনি প্রথমে একটা বুলেট পয়েন্ট দিয়ে লিখে দিলাম পরীক্ষা খাতায় যে এগুলো হচ্ছে কি পয়েন্ট। হ্যাঁ, এটাকে আপনি 1 2 3 করে লিখে দিলেন, অথবা 1 2 3 না দিয়ে না, 1 2 3 না দিয়ে এটাকে একটা বুলেট পয়েন্ট দিয়ে দিলাম আমরা। এভাবে করে পরীক্ষা দিয়ে তারপরে এগুলোকে আস্তে আস্তে লিস্ট করলেন যতগুলো দরকার ততগুলা, বাকিগুলো তো এভাবে থাকলোই। আচ্ছা, এটা তাহলে আমাদের গেল প্রথম কোশ্চেনটা। তারপরে আসি আমরা, দেখেন তারপরে আসি হোয়াট ইজ মার্কেট পজিশনিং। মার্কেটিং এ কেউ থাকলে কিন্তু মার্কেট পজিশনিং নিয়ে আপনারা অনেক পড়াশোনা করেছেন, যদি মার্কেটিং এ কারো মেজর থাকে অথবা বিজনেস ব্যাকগ্রাউন্ড যদি থেকে থাকে। মার্কেটিং মার্কেটিং অনেক পড়াশোনা করছেন। মার্কেটিং এর এখানে কিছু থেকে মানে কন্টেন্ট দিয়ে টপিক দিয়ে সেটা হচ্ছে মার্কেট মার্কেট পজিশনিং। মার্কেট পজিশনিং কোনটা? প্রত্যেক ব্যাংকের দেখবেন একটা মার্কেট পজিশনিং আছে। সে আসলে কি চায়, কোন ধরনের কাস্টমারকে সে অ্যাট্রাক্ট করতে চায়। শুধু ব্যাংক বললে ভুল হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা অর্গানাইজেশনের হচ্ছে কি একটা মার্কেট পজিশনিং থাকে। মার্কেট পজিশনিংটা হচ্ছে কি আসলে আপনার কাস্টমারকে কাছে আপনি কিভাবে পৌঁছবেন, আপনার কাস্টমারদের যে পারসেপশনটা আছে সেটা কিভাবে আপনি হচ্ছে ইনফ্লুয়েন্স করবেন। এই যে একটা মানে আপনার অর্গানাইজেশনের যে একটা অ্যাবিলিটি কাস্টমারদের পারসেপশন যেটা আছে সেটাকে ইনফ্লুয়েন্স করা, সেটাই হবে আসলে কাস্টমারদের মানে মার্কেট পজিশনিং। এবং এটা হচ্ছে ইন টার্মস অফ কম্পিটিটরস, কম্পিটিটরের সাপেক্ষে। কারণ ব্যাংক তো আপনার একটা না, অনেকগুলো ব্যাংক আছে, 61টা ব্যাংক কাস্টমার সার্ভিস দিচ্ছে, তাহলে আপনি কিভাবে আলাদা, আপনি কিভাবে কাস্টমার কাছে পৌঁছাবেন, আপনি কিভাবে কাস্টমারের পারসেপশনটাকে চেঞ্জ করে আপনার কাছে নিয়ে আসবেন। তো এটাকেই বলা হবে আসলে মার্কেট পজিশনিং। তো সেক্ষেত্রে হচ্ছে কি, সেক্ষেত্রে হচ্ছে মার্কেটের এখানে তো আসলে মার্কেট পজিশনিংটা হচ্ছে বিস্তর ইস্যু। মানে বিস্তর ইস্যু বলতে হচ্ছে কি, আমি কিন্তু ফাইন্যান্স এন্ড মার্কেটিং এর স্টুডেন্ট। তো মার্কেটিং এ আমার মানে ফাইন্যান্স আমার মেজর, মার্কেটিং মাইনর। তো সে কারণে হচ্ছে ওই মার্কেট পজিশনিংটা পড়তে যে আমরা প্রায় মানে দুই তিনটা মডিউল মানে চ্যাপ্টারে পড়ছিলাম। তো এটা এখানে খুব ছোট করে একটা মানে ছোট কিছু কয়েকটা জিনিস দিচ্ছে। তো এইটা আপাতত আপনি এটা মনে রাখেন, প্রত্যেকটা যে মানে অর্গানাইজেশন কিন্তু মার্কেট পজিশনিং থাকে, এবং এই মার্কেট পজিশনিংটা করে হচ্ছে আসলে সেগমেন্টেশনের উপর বেস্ড করে আপনি কোন সেগমেন্টে যাচ্ছেন। সেগমেন্টেশন মিনস হচ্ছে কি, ধরেন আপনি কি আপার ক্লাসের কাস্টমারকে টার্গেট করবেন, নাকি মিডল ক্লাসের কাস্টমারকে টার্গেট করবেন, নাকি লোয়ার ক্যাটাগরির কাস্টমারদের টার্গেট করবেন। এই যে একটা সেগমেন্ট করলেন, আপনি প্রত্যেক 3টা সেগমেন্ট করলেন, ওই সেগমেন্টের উপরে আপনি বেস্ট করে আপনি হচ্ছে একটা টার্গেট কাস্টমার সেট করলেন যে আমি এদের কাছে রিচ করব। এই যে রিস্ক করছেন, এটাই হচ্ছে রিস্ক করবার টার্গেট করলেন। এটা হচ্ছে আপনার একটা পজিশনিং এর মানে ফান্ডামেন্টাল হচ্ছে কি আপনার আইডিয়া, যে আমি এই মানুষদের কাছে যাব, এই এই কনজিউমারদের যে পারসেপশন আছে সেটাকে আমরা ইনফ্লুয়েন্স করবো আমাদের কম্পিটিটরের সাপেক্ষে। ধরেন একটা ব্যাংক হচ্ছে দেখা গেল যে সে মাস মার্কেটিং করে, অথবা মানে একদম কি বলে লোয়ার অথবা মিডল ক্লাস নিয়ে কাজ করে, যে 100 টাকা অ্যাকাউন্ট ওপেনিং দিচ্ছে, 200 টাকা অ্যাকাউন্ট, 500 টাকা অ্যাকাউন্ট ওপেনিং দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, মানে দিদারসে সার্ভিস দিচ্ছে। কিন্তু অন্য ব্যাংক কি করলো, সে এখানে গেলই না, এই সেগমেন্টে সে যাবে না। সে বললো যে অ্যাকাউন্ট ওপেন করতে লাগবে 50 লাখ টাকা, অথবা অ্যাকাউন্ট ওপেন করতে লাগবে 20 লাখ টাকা। তাহলে দেখেন, একটা অ্যাকাউন্ট ওপেন করতে যদি 20 লাখ টাকা লাগে, তো সেখানে কি আমার মতো শাখাওয়াত কি অ্যাকাউন্ট খুলবে? মিজান ভাইয়া? না ভাইয়া। হতে পারে ভাই, যদি কিছু আমি টাকা পয়সা থাকে।
সবসময় যদি পান। আমার এখন 20 লাখ টাকা দিবে, অ্যাকাউন্ট খোলার টাকা পয়সা নাই, তার মানে আমি ওদের টার্গেট কাস্টমার না। সে কিন্তু আমার বাদ দিয়ে দিয়েছে শুরুতেই, মানে আমার বলতেছে স্বাগত, তো তোমার তোমার মতো কাস্টমার আমার দরকার নেই। তার মানে তার কিন্তু মার্কেট পজিশনিং আলাদা। আবার দেখেন আমি এখানে কতটুকু কতগুলা আসলে এক্সাম্পল দিচ্ছি। দেখেন টেসলা এন্ড ওডি পজিশন themselves as a luxury status symbol। আপনি দেখেন টেসলা, অডি, অথবা ধরেন মার্সিডিজ, বিএমডব্লিউ, এরা হচ্ছে কি, ওদের ক্লাসটা হচ্ছে আলাদা। ওরা কিন্তু লোয়ার লেভেল, মিডল ক্লাস অথবা আপার মিডল ক্লাস, ওদের কোনো টার্গেট কাস্টমার না। রোলেক্স, ওদের টার্গেট কাস্টমার হচ্ছে, ওদের মার্কেট পজিশনিং হচ্ছে টোটালি আলাদা, যে ওরা সবার কাছে বিক্রি করবে না, মানে সবাই ওদের টার্গেট কাস্টমার না। তাহলে হচ্ছে কি মার্কেট পজিশনিংটা আপনি দেখেন কিভাবে আসতেছে, যে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি মার্কেট সেগমেন্টেশনের উপরে বেস্ড করে আপনি যে কাস্টমারদেরকে ইনফ্লুয়েন্স করবেন আপনার প্রোডাক্টের প্রতি রিলেটিভ টু কম্পিটিটরস। গাড়িতে অনেকেই বানায়, ব্যাংকিং সার্ভিস অনেকেই দেয়, তার মানে হচ্ছে আপনার টার্গেট কাস্টমার উপর বেস্ড করে আপনি কি করলেন, আপনি একটা সেগমেন্টে চয়েস করে তার দিকে চলে গেলেন। এই যে চয়েস করে তার দিকে চলে গেলেন, ওই 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 লেভেলের কাস্টমারকে ইনফ্লুয়েন্স করতেছেন, এটাই আসলে মার্কেট পজিশনিং। তাহলে এবার আমরা ফর্মালি আসি। দেখেন market positioning refers to the ability to influence consumer perception regarding a brand or product relative to competitors। একটা ব্র্যান্ড এন্ড প্রোডাক্ট কিন্তু ওই যে আপনি আপনার তো ব্যাংকের যে নামটা সেটা একটা ব্র্যান্ড, আপনি যে সার্ভিস গুলো দিচ্ছেন, ধরেন আইএফআইসি ব্যাংক হচ্ছে একটা ব্র্যান্ড, আর তার প্রোডাক্ট হচ্ছে আমার অ্যাকাউন্ট। তাহলে সে কিন্তু এটাকে আলাদাভাবে হচ্ছে কি একটা ব্র্যান্ডিং করছে, তারপরে হচ্ছে কি এটাকে মার্কেট পজিশনিং করছে। এবার দেখেন দ্য অবজেক্টিভস অফ মার্কেট পজিশনিং, অবজেক্টিভসটা কি, to establish the image or identity of a brand or a product so that consumer perceive in a certain way। একটা নির্দিষ্ট ওয়ে থেকে এটাকে কিন্তু কনজিউমাররা নিয়ে নিচ্ছে। ওই যে বললাম যে ব্যাংকের কথা, প্রথম ওপেন করতে 20 লাখ টাকা লাগবে, তাহলে কিন্তু এক ধরনের কনজিউমার বলতেছে হ্যাঁ আমার এখানে যাইতে হবে, এখানে আমাকে অ্যাকাউন্টটা খুলতে হবে, কারণ এটা হবে হ্যাসেল ফ্রি, আমারও তো টাইম নেই যে লাইনে দাঁড়াবো, কারণ আমি হচ্ছে ওখানে যাবো, আমাকে বিএপি সার্ভিস দিবে, তা আমি যাব ব্যাংকিং করব চলে আসবো। আবার আরেকজন বলতেছে আমার তো এত মানে আমার তো সময়েরই অভাব নাই, আমি লাইনে দাঁড়াইলে কি হয়েছে, আমি এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো যেখানে হচ্ছে 200 টাকা অ্যাকাউন্ট খোলা যায়। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, মার্কেট পজিশনিংটা তার উদ্দেশ্য হচ্ছে এরকম। এখন দেখেন এক্সাম্পল গুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। টেসলা এন্ড অডির কথা তো বলছি। ম্যাকডোনাল্ড বলতেছে, ম্যাকডোনাল্ড তাদেরকে পজিশনিং করছে কি হবে, যে আপনি এখান থেকে কুইক সার্ভিস পাবেন আর হচ্ছে চিপ সস্তায় খাবার পাবেন। তার মানে এটা হচ্ছে ম্যাকডোনাল্ডের যে মার্কেট পজিশনিং। তারপরে মাইক্রোসফট এন্ড অ্যাপল, ওরাও কি করছে, ওদেরকে হচ্ছে টেক কোম্পানি হিসেবে অফার করছে। তারপরে একটা ব্যাংকের, ওই যে ব্যাংকের কথা বলছিলাম, যে এই ব্যাংক মে পজিশন ইটসেলফ এজ এ ক্লাস ব্যাংক ফর দ্য অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট। অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট হচ্ছে সচ্ছল সেগমেন্ট যারা আছে। অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট না দিয়ে আমরা সহজ করে দিই এখানে অ্যাফ্লুয়েন্ট ভাই এখানে। এটা প্রায়োরিটি কাস্টমার দেওয়া যায় না, প্রায়োরিটি কাস্টমার। এটাই তো, ওই যে প্রায়োরিটি কাস্টমার তো আপনি সেগমেন্ট করে ফেলছেন, আপনার পজিশন করে ফেলতেছেন। আপনার মধ্যে ব্র্যাক ব্যাংকে তো এটা আছে প্রায়োরিটি কাস্টমার, এটাই তো হচ্ছে মার্কেট পজিশনিং। বুঝছেন ওস্তাদ? মানে আপনার মার্কেট পজিশনিং কিন্তু এটাই, এই যে প্রায়োরিটি সার্ভিস দিচ্ছেন, তারপরে কিছু দিচ্ছেন প্রায়োরিটি, আবার কিছু হচ্ছে কি দেখা যায় ফার্মার অ্যাকাউন্টে দিচ্ছেন, 10 টাকার অ্যাকাউন্টে দিচ্ছেন, আবার কিছু হচ্ছে দেখা যায় যে মানে 1,000 টাকা 5,000 টাকা দিচ্ছেন, আবার কিছু হচ্ছে বলতেছেন যে বিজনেস অ্যাকাউন্ট, এটা খুলতে 5 লাখ টাকা লাগবে, ওই এটা খুললে হচ্ছে কি আপনি মান্থলি অথবা হাফ ইয়ারলি 4% করে প্রফিট পাবেন ডেইলি বেসিস। মানে এই যে সেগমেন্ট গুলো করতেছেন, মার্কেট পজিশনিং করতেছেন। একটা হচ্ছে পজিশনিং ফর 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 ব্র্যান্ড, মানে হচ্ছে পুরো ব্যাংকের জন্য পজিশনিং করতেছেন, আর ওটা হচ্ছে কি পার্টিকুলার প্রোডাক্টের জন্য পজিশন করতেছেন। মানে এটা হচ্ছে বাইশ ভাষা সিমিলার, আপনি যে কোনো তার ভিতরে করতে পারেন। এই জিনিসগুলো হচ্ছে মার্কেট পজিশনিং। এখন আসেন মার্কেট পজিশনটা আমরা বুঝলাম যে এই জিনিসটা হচ্ছে মার্কেট পজিশন, যেটা হচ্ছে কি দ্য এবিলিটি টু ইনফ্লুয়েন্স কনজিউমার পারসেপশন রিগার্ডিং এ ব্র্যান্ড অর প্রোডাক্ট। ব্র্যান্ড অর প্রোডাক্ট মানে আমরা জানি ব্র্যান্ড মানে হচ্ছে সিম্বল, সাইন, জিঙ্গেল, নেম, এসব জিনিসগুলোকে ব্র্যান্ড বলা হয়। যেমন ধরেন ব্র্যাক ব্যাংক হচ্ছে ব্র্যান্ড, যে নামটাই হচ্ছে ব্র্যান্ড। আর এদের যে প্রোডাক্ট গুলো আছে পার্টিকুলার, ধরেন আইএফআইসি আমার অ্যাকাউন্টের কথা বলে, আইএফআইসি হচ্ছে একটা ব্র্যান্ড এবং তার একটা প্রোডাক্ট হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো এই আমার অ্যাকাউন্ট হচ্ছে পার্টিকুলার প্রোডাক্টটাও কিন্তু এখন একটা হয়ে গেছে, মানে একটা ইমেজ জন্মাই গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে মার্কেট পজিশনিং হচ্ছে কাজে লাগবে। তারপরে আসেন আমরা একটু চলে যাই যে মার্কেট পজিশনিং করতে আসলে কি কি লাগে, কি কি স্ট্র্যাটেজি হচ্ছে কি ব্যাংক গুলা ফলো করে। এখন পরীক্ষা যদি আপনাকে বলে যে এখানে ব্যাংকের কথা নাই, এইভাবে আছে যে হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস ফর মার্কেট পজিশনিং, তাহলে কিন্তু এটা ভুল করবে না কিন্তু। আর যদি বলে যে ব্যাংকটাকে ইনক্লুড করে দিল, তখন তখন তো এটা সরাসরি চলে আসলে। আর যদি বলে যে এটাকে মার্কেট হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস অফ মার্কেট পজিশনিং ফর অ্যান অর্গানাইজেশন,
একই কথা না বস? একই কিন্তু কিন্তু কথা। তার মানে সে কিন্তু ওই যে আপনাকে ঘুরে দিতে পারে, তখন আপনার ওই যে ব্যাংক লিখে যাবেন আর কি। যদি অর্গানাইজেশন বলে আপনি অর্গানাইজেশন হিসেবে লিখবেন, যদি ব্যাংক বলে ব্যাংক হিসেবে লিখবেন, আর যদি এখানে মানে এখানে শেষ করে দেয়, এখানে শেষ করে দিলে তো যে আপনি আপনার আপনার মতো করে একদিকে নিয়ে যাবেন। রেসপন্সটা কিন্তু ঠিকভাবে করতে হবে, মানে এটা কিন্তু একটা ভালো ইস্যু। আচ্ছা, এখন স্ট্র্যাটেজিস ফর মার্কেট পজিশনিং এর স্ট্র্যাটেজি গুলো আমরা দেখি। মার্কেট পজিশনের জন্য কি কি স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন? প্রথম এক নাম্বার হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কি আপনাকে আলাদা করে ফেলতে হবে। আপনার যে হাইলাইট করবেন কোনগুলো ইউনিক, আপনার কিছু ইউনিক ফিচার্স আছে, ওই ফিচার গুলোকে আপনি হাইলাইট করবেন। হাইলাইট করে তারপর হচ্ছে কি আপনি ওটাকে মার্কেটিং করবেন। মার্কেটিং করে আপনি মানে আপনি আপনি ওখানে প্রুভ করবেন যে আপনি হচ্ছে অন্যদের থেকে আলাদা। ধরুন ব্যাংকিং সার্ভিস সবাই অফার করে, সবাই অফার করার পরেও দেখা যায় এক একটা ব্যাংক এক একটা জিনিসকে হচ্ছে এম্পাসাইজ করে, প্রায়োরিটি দেয়। ওই যে তার যে স্পেসিফিক ফিচার্স গুলো আছে সেগুলোকে সে হাইলাইট করে। এই যে হাইলাইট করতেছে, সে হাইলাইট করে এটা মিন করতেছে যে আমরা হচ্ছে এখান থেকে একটু ডিফারেন্ট, আলাদা। তাহলে হচ্ছে কি ওই যে এই যে আলাদা করতেছেন এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের মাধ্যমে হচ্ছে কি মার্কেট পজিশনিং করা হয়। যেমন এসসিবির কথা বলি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ওই যে অ্যাকাউন্ট খুলতে লাগে নাকি 45 লাখ টাকা। তো এরা হচ্ছে এদিক দিয়ে ডিফারেন্সিয়েট করে ফেলছে যে আমি হচ্ছে কি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, এদেরকে সার্ভিস দিব না, আমি সার্ভিস দিব অ্যাফ্লুয়েন্ট ক্যাটাগরিতে, আমি এই সেগমেন্টে চলে যাবো। তার মানে দেখেন তারা ডিফারেন্সিয়েট করে ফেলছে। তো এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তারপর দেখেন আইডেন্টিটি কারেন্ট মার্কেট পজিশন, আইডেন্টিফাই কারেন্ট মার্কেট পজিশন। এখন বর্তমানে যে আপনার কারেন্ট মার্কেট পজিশন আছে আছে সে জিনিসটাকে হচ্ছে কি আপনি আইডেন্টিফাই করতে হবে আসলে আপনি কোন পজিশন আছেন। ধরেন একটা ব্যাংক হচ্ছে এখন সে মাস মানে মাস মার্কেটিং করে অর্থাৎ মাস পিপলদের হচ্ছে সার্ভিস দেয়। ধরে নিলাম সে পুবালি ব্যাংক। এখন পুবালি ব্যাংকে দেখবেন যে আপনার কাস্টমারের অভাব নাই। এখন সে চিন্তা করলো আমরা এখন এই ক্যাটাগরিতে আমাদের আছে, আমরা একটা নতুন ক্যাটাগরিতে নতুন মানে পজিশনিং এ যাব। যেমন আমরা এখন থেকে এমন একটা অ্যাকাউন্ট এখানে চালু করব যেটা ধরো ধরো হবে যে ওপেন করতে 10 লাখ টাকা লাগবে, এবং এই লোকগুলাকে আমরা প্রায়োরিটি বেসিসে একটা প্রায়োরিটি ব্যাংকিং দিব। তাহলে দেখেন এই যে কারেন্ট আইডেন্টিফাইং কারেন্ট মার্কেট, আমরা প্রথমে আইডেন্টিফাইং করছি কারেন্ট মার্কেট পজিশনে, আমরা এই পজিশনে আছি। তারপরে আমরা একটা নিউ পজিশনিং তৈরি করলাম এবং বললাম যে এবং এটা থেকে স্ট্র্যাটেজি থেকে আপনাকে মানে আইডেন্টিফাই করতে হবে যে এখান থেকে কি বেনিফিট আসলে আমরা হব, কম্পিটিটরের সাপেক্ষে আমরা কি বেনিফিট পাবো। তো এই জিনিসটা হচ্ছে কি আইডেন্টিফাই কারেন্ট মার্কেট পজিশন। কারেন্ট মার্কেট পজিশনটাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে, কারণ হচ্ছে নতুন কোনো পজিশনিং করতে গেলে কারেন্ট মার্কেটিং থেকে আইডেন্টিফাই করার পরেই হচ্ছে নতুন পজিশনিং করতে হবে, যাতে হচ্ছে কি আপনি কি বেনিফিট পাচ্ছেন কোম্পানির জন্য সেটা অ্যানালাইসিস করতে পারেন। তারপরে আসেন সেটা হচ্ছে কি কম্পিটিটরস পজিশনিং অ্যানালাইসিস। এখন আপনি তো নিজের পজিশনিং নিয়ে অ্যানালাইসিস করলেন যে আপনার পজিশনিং হচ্ছে এখন এই জায়গায় আছে যে আপনি এখন মানে মাস পিপলদেরকে হচ্ছে সার্ভিস দিচ্ছেন। এখন নতুন একটা পজিশনিং এ আপনি যাইতে চাচ্ছেন, কোনটা? সেটা হচ্ছে রিচ পিপল, রিচ সেগমেন্টে। তাহলে এই যে এখানে এসে আবার বলতেছে কম্পিটিটর পজিশনিং অ্যানালাইসিস করতে হবে, তাহলে রিচ সেগমেন্টে হচ্ছে কারা কারা আসলে এই সার্ভিস দেয় ওদেরকে কিন্তু আপনি মানে ওদেরটা অ্যানালাইসিস করতে হবে, ওরা কি সফল নাকি ব্যর্থ, ওরা আসলে এখান থেকে কোন লেভেলের প্রফিট পাচ্ছে। ধরেন পুবালী ব্যাংক ওই যে এসসিবির ক্যাটাগরিতে ব্যাংকিং করতে চাচ্ছে, তাহলে এসসিবি আসলে এই সেগমেন্টে কি পরিমাণ আপনার প্রফিট জেনারেট করতেছে, অথবা কি কি সার্ভিস অথবা কি প্রোডাক্ট তারা এখানে অফার করতেছে। তো এই বিষয়গুলো হচ্ছে কি অ্যানালাইসিস করতে হবে ওই যে পজিশনিং এর ক্ষেত্রে। দেখেন তাহলে এই যে আইডেন্টিফাই দ্য কন্ডিশন অফ দ্য মার্কেট প্লেস এন্ড দ্য অ্যামাউন্ট অফ ইনফ্লুয়েন্স ইচ কম্পিটিটর ক্যান হ্যাভ অন ইচ আদার। আচ্ছা, এখানে এই কোশ্চেন গুলোর আনসার দিলে আসলে এটা পাই যাবেন। দেন হোয়াট প্রোডাক্টস এন্ড সার্ভিস ডাজ দ্য ব্যাংক অফার। মানে আপনি যখন বলবেন যে আপনি ওই সেগমেন্টে যাচ্ছেন, মানে যে আরেকটা কোম্পানি আরেকটা ব্যাংক অফার করতেছে, ওই ব্যাংকের কি সার্ভিস ওরা আসলে অফার করতেছে। তারপরে হচ্ছে কি দেখেন হাউ আর দিস প্রোডাক্টস এন্ড সার্ভিস ডিফারেন্ট ফ্রম দোজ অফার্ড বাই ইটস কম্পিটিটর। তাদের যে প্রোডাক্ট এন্ড সার্ভিস গুলো অফার করতেছে তারা মানে অন্যদের কাছ থেকে আলাদা কেন, অথবা কেন ডিফারেন্ট। এইগুলো অ্যানালাইসিস করলে পেয়ে যাবেন আপনি কি আসলে নতুন সেগমেন্টে যাবেন নাকি যাবেন না। মানে এগুলো হচ্ছে কাদের, কম্পিটিটরদের। আপনি একটা ব্যাংকে আছেন, ওই ব্যাংকে অন্য ব্যাংকের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করে তারপরে আপনি ডিসিশন নেবেন ওয়েদার আপনি ওখানে কি যাবেন ওই সেগমেন্টে নাকি যাবেন না আপনার মার্কেট পজিশনিং এ। তারপর দেখেন পরেরটা হচ্ছে কি ডেভেলপ পজিশনিং স্ট্র্যাটেজি। আপনার পজিশনিং স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে হবে, এবং এই পজিশনিং ডেভেলপ যখন আপনি স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন তখন আপনার আসলে মূল যে ফোকাসটা সেটা এমফাসাইজ করতে হবে যে কি আপনি আপনার কম্পিটিটর থেকে কিভাবে আলাদা।
কারণ সবার যে প্রোডাক্ট আছে আপনার সেম প্রোডাক্ট, তাহলে কেন আপনার কাছে কাস্টমার আসবে? ধরুন আমাদের ব্যাংক গুলা কি করে, গতানুগতিক। নতুন একটা ব্যাংক আসলো, সে ওই যে পুরোনো যে 30 বছর ধরে 40 বছর ধরে ব্যাংকিং করতেছে, সেও সেভিংস একটা অ্যাকাউন্ট অফার করতেছে, আবার এই ব্যাংকও সেভিংস একটা অ্যাকাউন্ট অফার করতেছে। সাথে সাথে হচ্ছে কি, ওই আরো পুরোনো ব্যাংক দেখা গেলো যে রেটে অফার করতেছে, সেও সেম রেটে অফার করতেছে। তাহলে কাস্টমার কি মাথা নষ্ট? সে আপনার কাছে এসে অ্যাকাউন্ট খুলে বসে থাকবে? আপনি নতুন কি দিবেন? সেভিংস অ্যাকাউন্টে দেন, কিন্তু এখানে এক্সট্রা ফ্যাসিলিটিস কি দিবেন? এটা হচ্ছে কথা। এটা হচ্ছে আপনার পজিশনিং স্ট্র্যাটেজি। আপনি মার্কেটে আসছেন নতুন, এখনো বাচ্চা, আপনি এসেই যে মার্কেট দখল করবেন একটা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে, ওই যে আরো 40 বছর আগে যে ব্যাংক অফার করতেছে, তাহলে তো পারা যাবে না। মানে এজ এ মার্কেটিং হেড অফ মার্কেটিং, এখানে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন। তো এটাই বলতেছে ডেভেলপিং পজিশনিং স্ট্র্যাটেজিটা হচ্ছে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করলে হচ্ছে কি তারপরে আপনি পজিশনিং থেকে যেতে পারবেন। তাহলে আমরা দেখেন কটা পজিশনিং স্ট্র্যাটেজি পড়ছি। এটা কিন্তু আসতে পারে, দেখেন এর আগের বার এই আপনার আসছিল হোয়াট ইজ মার্কেট রিপোজিশনিং। তার মানে রিপোজিশনিং যেহেতু এসে গেছে, তার মানে পজিশনিংটা আসার একটা সমুদয় সম্ভাবনা আছে শর্ট নোটে। হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস অফ মার্কেট পজিশনিং, তার মানে পজিশনিং এ আমরা 4টা স্ট্র্যাটেজি পাইছি। ডিফারেন্সিয়েশন হচ্ছে মানে অন্য প্রোডাক্ট এন্ড সার্ভিস থেকে আলাদা করে ফেলতে হবে, ইউনিক করতে হবে, ইউনিক প্রোডাক্ট গুলোকে হাইলাইট করতে হবে, এবং কম্পিটিটর থেকে আলাদা করে আপনাকে সার্ভিসটা অফার করতে হবে। তারপর হচ্ছে আইডেন্টিফাই কারেন্ট মার্কেট পজিশন, আপনার কারেন্ট বর্তমান কি ধরনের পজিশন আছেন সেটা হচ্ছে আইডেন্টিফাই করে, তারপর হচ্ছে নিউ পজিশনের জন্য আপনাকে কি করতে হবে, এবং এটা আসলে কি বেনিফিট আপনাকে দেখিয়ে দিবে সেটা অ্যানালাইসিস করতে হবে কম্পিটিটরের সাপেক্ষে। তারপর হচ্ছে কম্পিউটার পজিশনিং অ্যানালাইসিস, কম্পিউটাররা হচ্ছে কি ধরনের ওই যে যাদেরকে আপনি ফলো করতেছেন অথবা যে সেগমেন্টে আপনি ঢুকতেছেন, ওরা আসলে কি ধরনের বেনিফিট পাচ্ছে, কি ধরনের সার্ভিস পাচ্ছে, সেটা অ্যানালাইসিস করতে হবে। এন্ড দেন ডেভেলপ এ পজিশনিং স্ট্র্যাটেজি, আপনি যে কি পজিশনিং করবেন, মানে হচ্ছে যে আপনি কিভাবে আপনি আলাদা কম্পিটিটর থেকে আলাদা হবেন, সেটা স্ট্র্যাটেজিটা আপনাকে ডিসাইড করতে হবে। এটা হচ্ছে পজিশনিং স্ট্র্যাটেজি। তারপরে দেখেন মার্কেট রিপোজিশনিং, এটা হচ্ছে 96 তে আসছে। আমি এখানে প্রায় কতগুলো এক্সাম্পল দিচ্ছি, দেখেন নেটফ্লিক্স, স্কোয়ার গ্রুপ, রিপোজিশনিং, এগুলো জাস্ট একবার করে পড়ে নিয়েন, আমি এটা আলোচনা করলাম না। এইবার আসি গুরুত্বপূর্ণ যেটাতে, হোয়াট আর দ্য স্টেপস টু ফলো টু বি সাকসিডিং ইন নিউ বিজনেস ইনিশিয়েটিভ। এখন ওই যে যেহেতু ফিউচার লুকিং অর্গানাইজেশন, তার মানে হচ্ছে কি এখন বিজনেসে সাকসেস হলে কি করতে হবে, এবং বিজনেসে সাকসেস হলে কি করতে হবে, এখানে যে জিনিসটা আসছে সেটা সেটা হচ্ছে কি আপনার যে স্ট্র্যাটেজিস ফর নিউ বিজনেস পজিশনিং, এবং এই পরীক্ষায় আসতে পারে এইভাবে, হোয়াট আর দ্য স্টেপস টু ফলো টু বি সাকসিডিং ইন নিউ বিজনেস ইনিশিয়েটিভ, এভাবে আসতে পারে। অথবা বলতে পারে যে হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস ফর নিউ বিজনেস পজিশনিং, এভাবে আসতে পারে। নিউ বিজনেস পজিশনিং জন্য কি কি স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন, অথবা নিউ বিজনেস ইনিশিয়েটিভের জন্য আপনি কোন কোন ধরনের স্টেপস ফলো করবেন। একই কথা কিন্তু এখানে আমার নোটটা, আমি কিন্তু বারবার বলি যে নোটটা ছোট, কিন্তু এর ভিতরে সবই আছে, বুঝছেন? পরীক্ষা আসলে কিন্তু গোড়ায় ফেলবেন না, এটার ভিতরে সবই আছে, এবং এটা আসলে খুব ছোট 2 মার্কস জন্য আসতে পারে। এবং দেখেন আমি কিন্তু নোটটা বানাইছি, অ্যানালাইসিস করে বানাইছি। আপনার যতটুকু প্রয়োজন হবে এখানে ততটুকুই দেয়া আছে। মানে এর বেশিও খুব একটা লাগার কথা না, আবার কম তো মোটেও না, মানে কমও না একবারে। কিন্তু আপনার যা দরকার সবই আছে। বাই এনি চান্স যদি কোনোটার ভিতরে মার্কস বেশি হয়ে যায় কোনো কারণে, তখন তো নিচ থেকে বানিয়ে দিতে পারবেন, আপনি তো ব্যাপারটা কনসেপ্ট আপনি ক্লিয়ার। আচ্ছা, আসেন হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস ফর নিউ বিজনেস পজিশনিং। তাহলে নিউ বিজনেস পজিশনের জন্য কি 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 স্ট্র্যাটেজিস থাকে? এই যে 5টা স্ট্র্যাটেজি, এই 5টা স্ট্র্যাটেজি একটু মাথায় রাখতে হবে। যে প্রথম হচ্ছে ডায়াগনোস বিজনেস রিকোয়ারমেন্ট, আপনার যে বিজনেসটার রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। মানে এগুলো প্রথমেই হচ্ছে কি আপনার যে আগে থেকে বের করে রাখতে হবে যে আপনার বিজনেসের কি কি রিকোয়ারমেন্ট দরকার হবে। তারপর হচ্ছে ডিটারমাইন হাউ বেস্ট টু মিট দিস রিকোয়ারমেন্ট, মানে এখানে যে রিকোয়ারমেন্ট গুলো দরকার আপনার বিজনেসটা সেট আপ করার জন্য। তো সেটা এখন এখানে এসে বলতেছে যে আপনার যে কিভাবে এগুলো সবচেয়ে ভালো ওয়েতে এগুলো মিট করতে পারবেন, সেটা হচ্ছে কি আপনাকে ডিটারমাইন করতে হবে অথবা নির্দিষ্ট করে রাখতে হবে। এন্ড দেন 3 নাম্বার স্টেপ হচ্ছে কি ডিজাইন দ্য ইনিশিয়েটিভ স্কোপস এন্ড প্ল্যান ফর ইমপ্লিমেন্টেশন। এখানে তো আপনারা যে রিকোয়ারমেন্ট গুলা আপনি ডিটারমাইন করলেন যে আমার এই এই জিনিসটা লাগবে। ধরেন শুরুতেই শুরু করি, যে আপনি ধরেন একটা একটা গ্রোসারি শপ, অর্থাৎ ধরেন একটা বড় বড় কোম্পানির কথা বলি, ধরেন আপনি একটা ব্যাংক প্রতিষ্ঠা করবেন। তার মানে ব্যাংক প্রতিষ্ঠা করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট দরকার, ওই রিকোয়ারমেন্ট গুলো প্রথমে আপনি করলেন, আইডেন্টিফাই করলেন। দেন এই যে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করার জন্য কি কি দরকার সেগুলো প্রথমে তারপরে ডিটারমাইন করলেন। তারপর হচ্ছে কি ডিজাইন দ্য ইনিশিয়েটিভ স্কোপ এন্ড প্ল্যান ফর ইমপ্লিমেন্টেশন। এখন ওই যে আপনি ডিটারমাইন করার পরে এখন কি করতে হবে, আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য।
কি ইনিশিয়েটিভ নিতে হবে? ধরুন বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করতে হবে, 500 কোটি টাকা জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে কি শেয়ার হোল্ডার, বোর্ড অফ ডাইরেক্টর যা যা আছে সবকিছু রেডি করতে হবে। এরপরে আসেন, তারপর 4 নম্বর হচ্ছে গেট ইনটু ইমপ্লিমেন্টেশন। এখন যখন সব রেডি হয়ে যাবে তখন ওই যে 500 কোটি ডিপোজিট দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স সংগ্রহ করতে হবে। তারপর শেষে লাস্ট স্টেজে দেখেন শিডিউল পারফরমেন্স রিভিউস টু ইভ্যালুয়েট দ্য ইনিশিয়েটিভস ইমপ্যাক্ট। এরপরে হচ্ছে কি যখন সবকিছু পেয়ে গেলেন, তারপরে তখন হচ্ছে ওই যে ইভ্যালুয়েট করা। ইভ্যালুয়েট করলেন যে উপরে এগুলা ঠিকঠাক মতো আছে কিনা, এটা খুব রেয়ার আসে। তারপর একটা স্টেপস মনে রাখেন যে একটা মানে নিউ বিজনেস পজিশনিং করার জন্য কি কি স্টেপস, এই 5টা স্টেপস আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর একটু দেখে যাই, আমরা ইম্পর্টেন্ট তাতে চলে যাই। ডিজিটাল এজেন্ডা এটা চলে আসছে 96-তে। ডিজিটাল এজেন্ডা কি কি, তারপর এটার কম্পোনেন্ট গুলো কি কি, এটা চলে আসছে, আমি লাল করে রাখছি, দেখেন অনেক বড় একটা কোশ্চেন চলে আসছে। তার মানে দেখেন এইবার এখন যেটাতে আসবো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ধরে রাখেন এটা 90% পসিবিলিটিস আছে এই পোর্শনটা এবার পরীক্ষাতে। এটা হচ্ছে কি পিপল প্ল্যান এন্ড সাকসেশন প্ল্যান। পরেরটা হচ্ছে আসতেছে সাকসেশন প্ল্যানে, আর প্রথমটা হচ্ছে পিপল প্ল্যান। এখন এই জিনিসটা পরীক্ষা আসবে, এই দুটো জিনিস থেকে পরীক্ষা থাকবেই, কনফার্ম থাকেন। তাহলে এই পিপল প্ল্যানটা কি জিনিস? পিপল প্ল্যানটা হচ্ছে ওই যে আমাদের এইচআরডি বসে বসে যা যা করে, এটাই হচ্ছে পিপল প্ল্যান। এখন এবার আসেন, the people plan is a document that spells out how an organization will manage and develop its workforce. এই যে আমাদেরকে ম্যানেজ করতেছে এবং ডেভেলপ করতেছে, এটাই হচ্ছে আসলে পিপল প্ল্যান। আমাদের যে রিক্রুটিং, মানে হায়ারিং, ফায়ারিং, ট্রেনিং, কম্পেনসেশন যা যা আছে সবকিছু যে একটা প্রসিডিউর আছে, এই জিনিসটাকে বলা হয় people plan। মানে পিপল প্ল্যান কোনটা? পিপল প্ল্যান ইজ আ ডকুমেন্ট। ডকুমেন্ট বলছি এই কারণে, কারণ হচ্ছে এটা তো আসলে ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে, লেখা থাকে। আপনার এইচআর পলিসি থাকে না, এইচআর পলিসিটাই হচ্ছে কি বলতেছে ডকুমেন্ট। দ্য পিপল প্ল্যান ইজ এ ডকুমেন্ট দ্যাট স্পেলস আউট, যেটা বর্ণনা করে কোনটা, হাউ এন অর্গানাইজেশন উইল ম্যানেজ এন্ড ডেভেলপ ইটস ওয়ার্কফোর্স। মূলত এই লাইনটাই হচ্ছে কি পিপল প্ল্যান। এখন আসেন এগুলো হচ্ছে কি কি, কোনগুলোর সাথে যুক্ত করে, যে ওই যে আমাদের যে অর্গানাইজেশনের যে পলিসিস আছে, প্রসিডিউর আছে, এই প্রসিডিউর, পলিসিস এন্ড প্রসিডিউর কিসের জন্য? হায়ারিং করার জন্য, আমাদেরকে ট্রেনিং করার জন্য, কম্পিটিশন দেওয়ার জন্য, অথবা কোনো কারণে যদি আমরা কোনো রুলস এন্ড রেগুলেশন ভায়োলেট করি তাকে ছাড়াই করে দেওয়ার জন্য, এই যে রুলস এন্ড রেগুলেশন আছে এগুলোকে বলা হবে পিপল প্ল্যান। মানে এইচআরডি, আপনি মাথায় রাখবেন যে আমাদের এইচআরডি যা যা করে আমাদের জন্য সবকিছু হচ্ছে আসলে পিপল প্ল্যান। এখন এই পিপল প্ল্যানের পারপাস বা অবজেক্টিভসটা কোনটা? আচ্ছা, এই পিপল প্ল্যানের পারপাস বা কিছু অবজেক্টিভস আছে, এটা যদি আপনি এরা নাও দেখেন তাও এরকম 5-7টা পয়েন্ট আপনি নিজের ভাষায় লিখে দিতে পারবেন, ধরেন এগুলো কিচ্ছু দেখেন নাই, তারপরে কিন্তু 5টা। কারণ এইচআরডির কথা তো মাথায় রাখবেন, যে এইচআরডি যে পিপল প্ল্যান গুলো করতেছে এগুলো কেন করতেছে? এগুলো করতেছে যে যে মানে আপনি ধরেন এগুলো দেখেন নাই, আমরা এমনিই বলি এগুলো কেন করতেছে। কারণ শুরুতে হচ্ছে কি ওই যে ভালো যে যে ক্যান্ডিডেট গুলো আছে, মেধাবী ক্যান্ডিডেট গুলো যা আছে, যারা আইকিউ ভালো, তাদেরকে তাদেরকে হচ্ছে কি রিক্রুট করা। তারপরে হচ্ছে কি আপনার, আরে একজন এখন আমার কাছে লিঙ্ক চাও, আমি গ্রুপে তো লিঙ্ক দিছি। আচ্ছা, আমাকে লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা, ওকে। আমি তো আমার স্লাইডটা দেখতে পাচ্ছি না, আমার স্লাইডটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। এরপর আসা, আমরা পিপল প্ল্যানের কথা বলছিলাম। এরপর আসেন যে হোয়াট আর দ্য পারপাস অবজেক্টিভস অফ পিপল প্ল্যানের। এখানে অবজেক্টিভ কোনটা? অবজেক্টিভ বলছিলাম যে আপনি ওই যে আমরা যদি একবার এগুলো নাও দেখি তাও আপনি 4-5টা লিখে দিতে পারেন বা 7টা। এগুলো কোনগুলা? যেমন দেখেন এখানে কতগুলো তো আমি লিখছি, নিজের ভাষায় আপনি লিখতে পারেন যে অ্যাট্রাক্টিং এন্ড রিটেনিং টপ ট্যালেন্ট। এছাড়ার প্রথম কাজ কি? এছাড়া প্রথম কাজ করা করা হচ্ছে সে ওই প্ল্যানটা করে কি পরিমাণ লোকবল দরকার হয়। এখন এই যে লোকবল দরকার হওয়ার উপর তো সে কি করবে? সার্কুলেট করবে, তারপর হচ্ছে কি ওই যে এগুলাকে সর্টিং করে হচ্ছে কি এদেরকে আহ পরীক্ষার মাধ্যমে রিক্রুট করবে। এন্ড দেন রিক্রুট করে তো বসে থাকবে না, রিক্রুট করে কি করবে? সে কি করবে, এই তাদেরকে হচ্ছে কি ট্রেনিং দিবে, যাতে সে অর্গানাইজেশনের যে কাজগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো করতে পারে। এন্ড দেন সে কিন্তু ওই ট্রেনিং দেওয়ার পরে কিন্তু বসে থাকতে পারবে না। কেন? ট্রেনিং দেওয়ার পরে বসে থাকলে তো সে ওই লোকগুলা ট্রেনিং দেওয়ার পর সে চলে যাবে। এই জন্য কি করতে হবে? তাকে তার একটা ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে।
ওয়ার্কিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করলো। তারপরে কি ওয়ার্কিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে তো সে বসে 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 সুন্দর রেসিডেন্সে কাজ করলো, কিন্তু তার তার তো মানে ফাইন্যান্সিয়াল নিডস আছে। তার যে নিডস গুলো আছে সেগুলো মেক আপ করার জন্য হচ্ছে কি আপনার একটা গুড পে স্কেল তৈরি করে দিতে হবে, না হলে তো সে অন্য ব্যাংকে টুক করে চলে যাবে। তো সে কারণে এটা করতে হবে। এখন আবার অনেকে কি করে, দেখা গেল যে ওই স্যালারি অলমোস্ট এই ব্যাংকেও সেম ওই ব্যাংকেও সেম, দেখা গেল যে বেনিফিট আলাদা। কিছু কিছু ব্যাংকে ইন্স্যুরেন্স পলিসি আছে, তারপরে গ্র্যাচুইটি খুব অল্প সময় ম্যাচিউর হয়, তারপরে 5-7টা ইনসেন্টিভ বোনাস দেয়, ওই যে বেনিফিট। তো সেই কারণে কিন্তু মানে এমপ্লয়ি সুইচ করে। তো এইগুলো হচ্ছে কি আপনার টপ ট্যালেন্ট ম্যানেজ করার জন্য হচ্ছে কি আপনার যে পিপল প্ল্যান আছে সেখানে ইনক্লুডেড। এখানে মানে যে পিপল প্ল্যানের পারপাস যাতে হচ্ছে কি তাদের একটা ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকে, গুড পে থাকে, বেনিফিট থাকে। এই জিনিসগুলো থাকলে হচ্ছে কি টপ ট্যালেন্ট হচ্ছে যারা আছে, তারা হচ্ছে মানে পিপল যারা আছে, যারা হচ্ছে যোগ্য দক্ষ, তারা হচ্ছে ওই আপনার প্রতিষ্ঠানে থেকে যাবে। এই থেকে যাওয়ার জন্য অথবা রাখার জন্য হচ্ছে কি এটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে পিপল প্ল্যানের। 2 নম্বর হচ্ছে ধরেন ম্যানেজিং পারফরমেন্স। এখন ওই এমপ্লয়ি রিক্রুট করার পরে এবং ট্রেনিং ডেভেলপমেন্ট করার পরে আপনি তো তারা শুধু বসে বসে কাজ দিলেই হবে না, সে ঠিকঠাক মতো করতেছে কিনা তার জন্য হচ্ছে কি পারফরমেন্সটা মেজার করতে হবে। ওই পারফরমেন্সটা মেজার করা হচ্ছে কি ম্যানেজিং পারফরমেন্স। এখন এই ম্যানেজিং পারফরমেন্সটা ম্যানেজ করার জন্য প্রথম হচ্ছে কি করে করা হয়, প্রতিষ্ঠানগুলো প্রথম হচ্ছে কি একটা টার্গেট সেট করে দেওয়া হয়। টার্গেটটাকে বলা হবে স্ট্যান্ডার্ড সেট করা হয়। এখন এই স্ট্যান্ডার্ড সেট করা হলে তারপর হচ্ছে কি একটা পার্টিকুলার টাইম শেষে, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি টাইম শেষে ওই পারফরমেন্সের সাথে তার হচ্ছে কি যে ফিডব্যাক দিছে অথবা তার যে পারফরমেন্স সেটাকে ম্যাচ করে তারপর হচ্ছে কি কারেক্টিভ মেজার নেওয়া হয়, কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়, ওয়েদার তার কি ইমপ্রুভমেন্ট করা দরকার আছে নাকি সে ভালো করছে। তো এটা হচ্ছে ম্যানেজিং পারফরমেন্স। এটা হচ্ছে পিপল প্ল্যানের অন্যতম আরেকটা উদ্দেশ্য। তারপর হচ্ছে কি দেখেন ডেভেলপিং ট্যালেন্ট কোনটা, এখন তার তো খালি শুধু পারফরমেন্স মেজার করতেছেন, তারা শুধু চাপতেছেন লেবুর মতো যতক্ষণ পর্যন্ত না রস বের হয়। এখন শুধু এই যে চাপলেই তো হবে না, তার যে ট্যালেন্টটা আছে সেটাকে হচ্ছে কি বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে ডেভেলপ করতে হবে, যাতে সে অল্প সময় বেশি কাজ করতে পারে, অথবা যে বিজনেস ডেভেলপমেন্টে আছে সে যেন কাস্টমারদেরকে দ্রুত কনভিন্স করতে পারে। যে কাস্টমার সার্ভিস আছে সে যেন সবচেয়ে ভালো ওয়েতে সার্ভিসটা দিতে পারে, যেন কাস্টমার স্যাটিসফাইড হয়। তো এই জন্য হচ্ছে কি এই যে ট্যালেন্ট গুলো আছে তাদেরকে ডেভেলপ করতে হবে, এবং এই ডেভেলপ করা হচ্ছে কি ওই যে সাকসেশন প্ল্যান, সরি পিপল প্ল্যানের অন্যতম আর একটা উদ্দেশ্য। এরপরে আসেন লাস্ট লাস্ট যেগুলোর ভিতরে, সেটা হচ্ছে ক্রিয়েটিং আ পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট। আচ্ছা, এখন ওই যে ডেভেলপ করলেন, কিন্তু দেখবেন ওয়ার্কিং এনভায়রনমেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু ওই যে আপনার যে লোকগুলা তাদের কিন্তু ম্যাক্সিমাম যে যে 100% যে আপনার মানুষের অ্যাবিলিটি আছে সেটা বের করে আনা যায় না। তো এই জন্য হচ্ছে কি একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, যাতে পজিটিভ এনভায়রনমেন্ট কোনটা, যেখানে সবাই মত প্রকাশের স্বাধীনতা থাকে, যেখানে সবাই কমফোর্টেবলি কথা বলতে পারে, মানে ভয়েস রেজ করতে পারে, এই ধরনের একটা মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যেখানে ডাইভার্সিটি থাকবে, ইনক্লুশন থাকবে, মানে তার ভয়েস রেজ করার সুযোগ থাকবে। তো এই জিনিসগুলো হচ্ছে কি পজিটিভ এনভায়রনমেন্ট, যেখানে ওই যে মানে জটিলতা থাকবে না, অথবা ওই দেখা গেল যে আবার অফিস পলিটিক্স যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো কম থাকবে। তো এটাই হচ্ছে কি আসলে একটা পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট। এই জিনিসটা হচ্ছে পজিটিভ একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট হচ্ছে তৈরি করে দেওয়া হচ্ছে কি পিপল প্ল্যানের অন্যতম একটা অবজেক্টিভস অথবা পারপাস। তারপর আসেন এনশিওরিং কমপ্লায়েন্সের তো অনেক মানে এই যে আপনি পিপল প্ল্যানের অন্যতম আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি আপনার কমপ্লায়েন্স মেনটেন করা। এখন ব্যাংকের অনেক কমপ্লায়েন্স থাকে, এই কমপ্লায়েন্স করার জন্য তো হচ্ছে আসলে প্ল্যান দরকার, মানে হচ্ছে পিপল দরকার। ওই এখন পিপল যাদেরকে হায়ার করবেন, এই হায়ার করে তাদেরকে হচ্ছে কাজে লাগানো হচ্ছে অন্য ধরনের একটা মানে কমপ্লায়েন্স। এখানে তারপরে কি বলছে দেখেন, এ পিপল প্ল্যান ক্যান হেল্প an organization ensure compliance with applicable laws and regulations such as those related to discrimination, harassment and safety. আচ্ছা, আরো কিছু কমপ্লায়েন্সেস এর কথা এখানে বলছে যে আপনি যে মানে পিপল প্ল্যান যেটা আছে সেটা অর্গানাইজেশনকে হেল্প করে কোনটাতে, কমপ্লায়েন্স তাকে হচ্ছে কি মানে এনশিওর করার জন্য, যেখানে লস এন্ড রেগুলেশন সেগুলো মেনটেন করা হয়। আবার দেখা গেলো যে ওই যে জেন্ডার ডিসক্রিমিনেশন যেগুলো করা হয়, হ্যারাসমেন্ট যেগুলো করা হয়, সেফটি যেগুলো করা হয়, মানা হয়, এই জিনিসগুলো হচ্ছে কি সে এনকারেজ করে পিপল প্ল্যানটা। তারপরে শেষে হচ্ছে 2-3টা আপনার এন্ডিং লাইন। দেখেন এই জিনিসটা তাহলে একটু মাথায় রাখেন যে পরীক্ষায় এটা মানে ধরেন 3-4 মার্কসের জন্য আসতেছে এটা, অথবা দেখেন হোয়াট ইজ পিপল প্ল্যান, হোয়াট আর দ্য পারপাস অবজেক্টিভস অফ পিপল প্ল্যান, আর না হয় এটা
এটা হোয়াট ইজ সাকসেশন প্ল্যান। এখন দেখেন সাকসেশন প্ল্যান কোনটা, এর আগে পিপল প্ল্যান কোনটা বলছিলাম। মিজান ভাইয়া একটু আপনি আবার একটু বলেন, কারণ এটা ইম্পর্টেন্ট তো আসতে পারে, তো সে কারণে একটু জাস্ট করতেছি। পিপল প্ল্যান কোনটা, এটার সাথে তফাৎটা করবো সাকসেশন প্ল্যানের। মিজান ভাই আছেন নাকি আজকে? জি। পিপল পিপল প্ল্যানটা কোনটা বস? ওই প্ল্যানটা হচ্ছে যে মানে ওয়ার্কফোর্সটাকে আর কি ট্রেন আপ করবে, ডেভেলপ করবে, তারপরে দেন কি বলবো মানে অ্যামিকেবল এইচআর ওয়ার্ক। এজেন্ডা বাস্তবায়ন। মানে ওই যে মনে রাখবেন, এই যে বস বলছিল এইচআরডি যা যা করে থাকে মাথা রাখবেন এইচআরডি, এরপর হচ্ছে নিজের মতো করে বানা রাখবেন যে এইচআরডি যা যা করে সবই হচ্ছে পিপল প্ল্যান। এইচআরডি ওই যে রিক্রুটমেন্ট করে, তারপরে এটা থেকে ডেভেলপ করে, ট্রেনিং দেয়, এইগুলো হচ্ছে পিপল প্ল্যান। যে কে কোন জায়গায় কাজ করবে, এইসব জিনিসগুলো হচ্ছে পিপল প্ল্যান। এখন সাকসেশন প্ল্যানটা কোনটা? সাকসেশন প্ল্যানটা হচ্ছে কি পিপল প্ল্যান থেকে, এটাও পিপল প্ল্যানের একটা অংশ, কিন্তু এটা হচ্ছে পিপল প্ল্যান থেকে একটা একটু আলাদা। এটা হচ্ছে কি, ধরেন এখন মিজান ভাই হচ্ছে কি একটা ব্যাংকের পান্থপথ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার। এখন মিজান ভাইয়া কি করলো, এখন অন্য একটা ব্যাংকের সুযোগ পেয়ে গেল, সে অন্য একটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে চলে গেল। তাহলে ওই পান্থপথ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার কি হবে? আমাদের পড়ে যাবে না ওই ব্যাংক ইনস্ট্যান্ট, মিজান ভাইয়া? হুম। এই যে তার জিনিসটা ম্যানেজার অপারেশন, বিজনেস ম্যানেজার, ক্রেডিট ইনচার্জ। যে কোনো একজন হবে, কিন্তু ইনস্ট্যান্ট একটা প্রবলেমে পড়ে যাবে না, কারণ কেউ তো রেডি না, এরা জি। এরা কেউই রেডি না। তাহলে এদেরকে রেডি রাখাটাই হচ্ছে আসলে সাকসেশন প্ল্যান। বুঝতে পারছেন বস? মানে আপনার লিডারশিপটা হচ্ছে কি, মানে আপনার নিচের স্তরে হচ্ছে কি পাস করে দিতে হবে। এই যে পাস করে যাচ্ছেন অথবা আগে থেকে রেডি করে রাখতেছেন পরবর্তী রোলের জন্য, এটাই হচ্ছে সাকসেশন প্ল্যান। এখন এবার আমরা ফর্মালি আসি। সাকসেশন প্ল্যান অথবা সাকসেশন প্ল্যানিং রেফার্স টু এ বিজনেস স্ট্র্যাটেজি কোম্পানি ইউজ টু পাস। এটা এখান থেকে আসি, আমি যেটা বোল্ড করে রাখছি এটা দেখেন, ইউজ টু পাস লিডারশিপ রোলস ডাউন টু অ্যানাদার এমপ্লয়ি অর গ্রুপ অফ এমপ্লয়ি। এই যে মিজান ভাইয়া পাস করছে লিডারশিপ রোলস কার কাছে? অ্যানাদার এমপ্লয়ি। ধরেন সাহেব ভাইয়ের কাছে, সাহেব ভাইয়া অপারেশন ম্যানেজার। এখন সাহেব ভাইয়েরা আগে থেকে উনি রেডি করছে যে কোনো কারণে যদি আমি রিটায়ার করে রিটায়ারমেন্টে চলে যাই, অথবা কোনো কারণে আমি যদি চাকরিটা ছেড়ে দিই অথবা অন্য ব্যাংকে চলে যাই, যাতে তুমি এই কাজটা করতে পারো, এই ব্রাঞ্চ ম্যানেজারের দায়িত্ব পালন করতে পারো। তো এটাকে বলা হবে হচ্ছে সাকসেশন প্ল্যান। মানে আপনি যে রোলে আছেন ওই রোলের জন্য অন্য একজন মানুষকে অথবা অন্য একটা গ্রুপ অফ পিপলকে আপনি ডেভেলপ করে দেওয়া, এই ডেভেলপ করে দেওয়ার প্রসেসটাই হচ্ছে কি আসলে সাকসেশন প্ল্যান। এবার আসেন পরেরটাকে একটু পড়ি। ইট ইজ ইউজ টু এনশিওর দ্যাট অর্গানাইজেশন হ্যাজ এ স্মুথ ট্রানজিশন অফ লিডারশিপ। এই যে এখানে একটু ট্রানজিশন অফ লিডারশিপ, এই জিনিসটা একটু হাইলাইট করেন। মানে এখানে আপনার যে লিডারশিপ আছে সেই লিডারশিপটা ট্রানজিট করতেছে একজন থেকে আরেকজনে। আপনি যদি এটা যদি কঠিন লাগে, এখানে হচ্ছে ট্রান্সফার বলতে পারেন, ট্রান্সফার অফ লিডারশিপ। লিডারশিপটা কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে একজনের কাছ থেকে আরেকজনে। এই যে ট্রান্সফার হচ্ছে একজনের কাছ থেকে আরেকজনের, কি জন্য হচ্ছে? রেজিগনেশনের জন্য হতে পারে, রিটায়ারমেন্টের জন্য হতে পারে, ডেট হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে, আরো আরো অনেক কিছু হতে পারে। তো এই যে হচ্ছে হওয়ার পরে তো ওই যে পজিশনটা, এটা তো ব্যাকএন্ড হয়ে যাচ্ছে। এখন ব্যাকএন্ড হয়ে গেলে ইনস্ট্যান্ট কে হাল ধরবে? ওই ইনস্ট্যান্ট হাল ধরার জন্য আপনি যাতে হাল ধরতে পারে ওইটার, সেজন্য হচ্ছে কি ওই যে লিডারশিপটা রোলটা, সেটা নিচের দিকে আপনাকে ছড়াই দেয়া, শিখাই দেয়া, বুঝাই দেয়া, রেডি করা, এগুলো হচ্ছে সাকসেশন প্ল্যান। এখন আসলে এক্সাম্পল দিই। এক্সাম্পল কি দিছে, এ লার্জ কর্পোরেশন হ্যাজ এ ওয়েল এস্টাবলিশড সিইও সাকসেশন প্ল্যান ইন প্লেস। বলতেছে একটা লার্জ কোম্পানি কর্পোরেশনে একটা আপনার একটা সিইও সাকসেশন প্ল্যান থাকে। The plan identifies high potential executive within the organization who could step into the CEO role if needed. দেখেন অনেকগুলো ব্যাংক এরকম করে থাকে, আবার কিছু কিছু ব্যাংক এটা ফলো করে না। কিরকম? ধরেন একটা ব্যাংক চিন্তা করলো যে আমাদের যে এখন এমডি এন্ড সিইও আছেন, সে 2 বছর পরে রিটায়ারমেন্টে চলে যাবেন অথবা তার এজ শেষ। তো সেই ক্ষেত্রে ওনারা কি করে, একজন এএমডি অথবা ডিএমডি কে ডেভেলপ করে যে উনি হচ্ছে ফিউচার এমডি হবেন, এই টাইপের। আবার অনেক ব্যাংক কিন্তু এতে বিলিভ করে না, ওরা কিন্তু অন্য ব্যাংকের একটা এমডি অথবা এএমডি কে নিয়ে এসে এমডি এসে বসাই দেয়। তো দুইটারই সুবিধা অসুবিধা আছে, কিন্তু আমরা এখন সুবিধা অসুবিধার ভিতরে যাবো না। আমরা হচ্ছে আপাতত দেখি যে এটাই হচ্ছে সাকসেশন প্ল্যান। যে একটা কি করলো, ওয়েল এস্টাবলিশ একটা কোম্পানি, সে কি করলো, তো সিইও সাকসেশন প্ল্যান করে রাখছে আগে থেকে। যে মিজান ভাই হচ্ছে সিইও ওই কোম্পানির, এখন ওই সাইব ভাইয়াকে অথবা সালমা আপুকে
রেডি করে রাখতেছে, যাতে এই সিইও কোনো দিকে যদি মানে কোনো দিকে চলে যায় অথবা রিটায়ার করে অথবা মারা যায়, সেক্ষেত্রে হচ্ছে কি যেন ওদেরকে বসা দিলে ওনারা কাজটা করে ফেলতে পারে। তো এটাই হচ্ছে সাকসেশন প্ল্যান। এখন এই সাকসেশন প্ল্যানের কিছু বেনিফিট অথবা অ্যাডভান্টেজ আছে। কি কি দেখেন, এই বেনিফিটস অ্যাডভান্টেজ গুলো হচ্ছে কন্টিনিউটি অফ লিডারশিপ। ওই যে এতক্ষণ ধরে যেটা আমরা পেছার পারতেছিলাম যে সাকসেশন প্ল্যানের বেনিফিট গুলা, মানে সাকসেশন প্ল্যানের যে আসলে কি জিনিস। তো কন্টিনিউটি অফ লিডারশিপ মানে হচ্ছে কি ওই আগের জিনিসটাই, যে আপনি যে লিডারশিপে আছেন সেই লিডারশিপটা যে কোনো মুহূর্তে আপনার ব্যাকএন্ড হয়ে যেতে পারে। তখন ওই লিডারশিপ যাতে কোনো ব্যাকএন্ড না থাকে, ইনস্ট্যান্ট এটাকে অন্য একজনকে আসলে স্থলাভিষিক্ত করে ফেলা যায়, সেই কাজটাই হচ্ছে কি সাকসেশন, মানে লিডারশিপ অফ কন্টিনিউটি অথবা কন্টিনিউটি অফ লিডারশিপ। মানে লিডারশিপটা কখনো গ্যাপ থাকবে না, এখানে একটা সিমলেস ট্রানজিশন থাকবে এবং নিরবচ্ছিন্ন একটা লিডারশিপ থাকবে পজিশন, যাতে একজন রিটায়ার করলে, রিজাইন করলে অথবা অন্য কোথাও চলে গেলে যাতে অন্য আরেকজন এইটার কাজটা করতে পারে। এটাই হচ্ছে কন্টিনিউটি অফ লিডারশিপ। ধরুন ব্রাঞ্চ ম্যানেজার কথা যেটা বললাম, যে মিজান ভাই ব্রাঞ্চ ম্যানেজার, মিজান ভাই এখন কমিউনিটি ব্যাংকে চলে আসলো। এখন ওই যে ব্র্যাক ব্যাংকে অন্য আরেকজন যাতে যে ওই ব্রাঞ্চে আছেন ডেপুটি ম্যানেজার অথবা ক্রেডিট ইনচার্জ যে থাকে, সে যেন ওনার রোলটা প্লে করতে পারে ইনস্ট্যান্ট, সেটাকে বলা হবে মানে ওই সিমলেস, যেটা সিমলেস ওয়ার্ডটা সুন্দর, ওই সিমলেস ওয়ার্ডটা ইউজ করতে পারেন, যে সিমলেস একটা মানে সার্ভিস হয়ে গেল, যে রিলেশনশিপটা চেঞ্জ হয়ে গেল, উনি আসলো আবার আরেকজন এটাকে অ্যাকসেপ্ট করে নিল। এটা হচ্ছে কন্টিনিউটি অফ লিডারশিপ। তারপর হচ্ছে এটা একটা সুবিধা ট্যালেন্ট ডেভেলপমেন্ট। ট্যালেন্ট ডেভেলপমেন্ট কোনটা? ট্যালেন্ট ডেভেলপমেন্টটা এখন ধরেন মিজান ভাইয়ের আন্ডারে আমি কাজ করি ওই পান্থপথ ব্রাঞ্চে। এখন মিজান ভাইয়া দেখলো যে আমার ভিতরে একটা পোটেনশিয়ালিটি আছে, যে ছেলেটার যদি আমি শিখাই বুঝাই, তার কাছে তো লিডারশিপ অ্যাবিলিটি আছে, সে ক্রেডিট ভালো বুঝে, জিবি ভালো বুঝে, তাহলে আবার দেখা যায় যে সে এলসিও বুঝে কিছু কিছু। তাহলে মিজান ভাই চিন্তা করলো যে সাক্ষরতা যদি আমি ডেভেলপ করে ফেলি, কোনো কারণে আমি যদি এখান থেকে চলে যাই অন্য ব্রাঞ্চে অথবা আমার ট্রান্সফার হয়ে যায়, সে আমার রোলটা প্লে করতে পারবে। দেখেন এর মাধ্যমে কিন্তু উনি আমাকে ডেভেলপ করতেছে, এটাকে বলা হবে ট্যালেন্ট ডেভেলপমেন্ট। এই ট্যালেন্ট ডেভেলপমেন্ট কেন করতেছে? এই ট্যালেন্ট ডেভেলপমেন্টটা করতেছে ওই যে সাকসেশন প্ল্যানের জন্য, যাতে সিমলেস লিডারশিপের যে কন্টিনিউটি আছে সেটা বজায় থাকে। তাহলে এবার আসেন আমরা একটু দেখি কি লিখছে। সাকসেশন প্ল্যানিং ফোকাসেস অন আইডেন্টিফাইং এন্ড ডেভেলপিং হাই পোটেনশিয়াল এমপ্লয়ি উইদিন দ্য অর্গানাইজেশন। The emphasis of talent development can lead to a more skilled and capable workforce at all levels. তো ওই যে যে কথাগুলো আসলে বলছি, এই জিনিসগুলো এখানে মধ্যে কথা, আপনার জাস্ট এক্সাম্পল যেগুলো আমি বলি ওই মিজান ভাইয়ের এক্সাম্পল দিয়ে মনে রাখবেন, এগুলো সব লিখে দিতে পারবেন। তারপর দেখেন রিটেনশন এন্ড এঙ্গেজমেন্ট। রিটেনশন হচ্ছে কি ধরে রাখা, এঙ্গেজমেন্ট হচ্ছে কি এমপ্লয়ীদেরকে কাজে যুক্ত করা। তার মানে দেখেন কোনটা ধরে রাখা কোনটা। দেখেন এমপ্লয়ি, এখন ওই যে বললাম মিজান ভাইয়া যখন আমাকে মানে আমাকে যখন ওই যে এঙ্গেজ করলো, মানে আমাকে বিভিন্ন কাজে এঙ্গেজ করলো, আমাকে ডেভেলপ করতেছে, তখন কিন্তু আমি একটু ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছি। ইন্সপায়ার্ড হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু অন্যদিকে মুভ করবো না সহজে। দেখেন এই যে অন্যদিকে আমি মুভ করতেছি না বা অন্যদিকে ডুমাতেছি না, অ্যাপ্লাই করতেছি না, এটা কিন্তু এঙ্গেজমেন্টের সাথে হয়ে যাচ্ছে কি রিটেনশন, মানে আমাকে ধরে রাখতেছে কিসের মাধ্যমে? দেখেন ওই যে এঙ্গেজমেন্টের মাধ্যমে, ওই যে সাকসেশন প্ল্যানিং এর মাধ্যমে। কারণ উনি আমাকে কাজ শিখাচ্ছে, বিভিন্ন নতুন নতুন রোল প্লে করার জন্য সুযোগ দিচ্ছে। তাহলে হচ্ছে যখন এটা হচ্ছে একটা অপরচুনিটির একটা মানে আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে একটা ভালো কিছু করতে পারবো, একটা ভালো রোলে যাইতে পারবো, তখন আমি কিন্তু আর মানে আমার কাজের প্রতি যে কমিটমেন্ট আছে সেটা বেড়ে যাবে, সাথে সাথে অন্য যে জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা সেটাও চলে যাবে। তার মানে একই সাথে এঙ্গেজমেন্টের সাথে সাথে হয়ে যাচ্ছে রিটেনশন। এটাও একটা সাকসেশন প্ল্যানের অন্যতম একটা সুবিধা। তারপরে হচ্ছে কস্ট সেভিং। কস্ট সেভিং কোনটা? ধরেন ইন্টারনালি এখন ওই যে মিজান ভাই ঘটনাটাই মনে রাখেন, যে এখন মিজান ভাইয়ের আন্ডারে আমি অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করছি, মিজান ভাই কিন্তু আমাকে এই করতেছে মানে ডেভেলপ করছে। এখন ইনস্ট্যান্ট যখন মিজান ভাইয়ের চাকরিটা ছেড়ে দিল, তখন আমি ম্যানেজারের পোস্টে বসে গেলাম। দেখেন এখানে কিন্তু অর্গানাইজেশনের কোনো কস্ট নাই। অন দি আদার হ্যান্ড, ধরেন মিজান ভাই আমাকে এই সাকসেশন প্ল্যান করলো না, উনি আমাকে ডেভেলপ করলো না, উনি আমাকে হচ্ছে ট্রেনিং দিল না, ডেভেলপ করলো না, ম্যানেজ করলো না, কোনো কিছুই মানে করলো না। তখন কি করতে হবে? তখন ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। ব্যাংক কি করতে হবে? অন্য ব্রাঞ্চ থেকে অথবা অন্য কোনো ব্যাংক থেকে আরেকজন ম্যানেজার নিয়ে আসতে হবে। তখন কি হবে? ব্যাংকের কিন্তু আলটিমেটলি কস্টটা বেড়ে যাবে, এবং সাথে সাথে হচ্ছে কি টাইমটা অনেক বেড়ে যাবে। মাঝখানে হচ্ছে কি একটা সার্ভিস হ্যাসেল তৈরি হবে, মানে কাস্টমাররা সার্ভিস পাবে না বা লিডারশিপের একটা গ্যাপ তৈরি হবে। তো এই জিনিসটা হচ্ছে কি দেখেন, লিডারশিপের গ্যাপ তৈরি হয়ে গেল, কস্ট গ্যাপটা তৈরি হবে না, কস্টটা সেভ হয়ে যাবে কিসের জন্য? ব্যাংকের জন্য অথবা প্রতিষ্ঠানের জন্য, যদি ইন্টারনালি সাকসেশন প্ল্যানটা থাকে।
এরপর আসুন নলেজ ট্রান্সফার। এই যে সাকসেশন প্ল্যানের তার অন্যতম একটা সুবিধা হচ্ছে নলেজ ট্রান্সফার। ধরেন এখন ওই যে মিজান ভাইয়া আমাকে ডেভেলপ করতেছে কি দিয়ে করতেছে? নলেজটা ট্রান্সফার, মানে নলেজটা শেয়ার করার মাধ্যমে। এখন মিজান ভাইয়া ক্রেডিট, এলসি, ব্যাংক গ্যারান্টি, তারপর হচ্ছে ট্রেড ফাইন্যান্স, যা যা আছে সবই হচ্ছে কি প্রতিদিন যে কাজ করার সময় আমাকে বসে বসে শিখাচ্ছে। এদের শিখাচ্ছে, দিস ইজ কল্ড নলেজ ট্রান্সফার। আপনার ওনার নলেজটা আমার কাছে আসতেছে, ইনজেক্ট হচ্ছে, এন্ড সিমিলার ওয়েতে হচ্ছে কি আমি কিন্তু ডেভেলপড হচ্ছি। এদের ডেভেলপ হয়ে একটা নেক্সট জেনারেশনের যে লিডার সেটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। যে কোনো সময় মিজান ভাইয়া যদি সুইচ করে, মুভ করে, রিটায়ার করে, দেন আই ক্যান প্লে দ্য রোল। তো এটা কি বলা হবে? নলেজ ট্রান্সফার। সিনিয়র এমপ্লয়িজ অফেন প্রসেস ভ্যালুয়েবল ইনস্টিটিউশনাল নলেজ। ওই যে মিজান ভাইয়ের যে নলেজটার কথা বললাম, ওনার নলেজ আছে এন্ড এক্সপেরিয়েন্সও আছে। সাকসেশন প্ল্যানিং ক্যান ফ্যাসিলিটেট দ্য ট্রান্সফার অফ দিস নলেজ টু দ্য নেক্সট জেনারেশন। নিল ওই যে আমার কাছে আসলো, প্রিভেন্টিং দ্য লস অফ ক্রিটিক্যাল ইনফরমেশন। ওই ক্রিটিক্যাল ইনফরমেশন কোনগুলো? ধরুন ব্যাংকের অনেক কনফিডেন্সিয়াল ইস্যু আসে, সব অফিসে কিন্তু সব জানা না। দেখবেন ম্যানেজারের কয়েকজন কিছু মানুষ আছে যাদেরকে হয়তো ম্যানেজার মনে করে যে মানে হি ইজ ক্যাপাবল টু হ্যান্ডেল দিস সিচুয়েশন, তখন তাদের কাছে তো শেয়ার করে। তো এই যে শেয়ার করে এগুলোকে বলা হয় আসলে ক্রিটিক্যাল ইনফরমেশন, যেগুলো ওনার কাছে থাকে। তো যখন কোনো কারণে যদি ওই ম্যানেজার লিভ করে, কোনো কারণে যদি ওই ডিপার্টমেন্ট হেড লিভ করে, তাহলে কিন্তু পরবর্তী যিনি আছেন যার কাছে শেয়ার করছে তিনি কিন্তু এটা ইজিলি আইডেন্টিফাই করতে পারে এবং ঠিক সময় ডেলিভার দিতে পারে। এটাকে বলা হবে আসলে নলেজ ট্রান্সফার। তার মানে দেখছেন ইম্পর্টেন্ট টপিক গুলো কিন্তু পড়ে ফেলছে, যে একটা হচ্ছে পিপল প্ল্যান আর একটা হচ্ছে সাকসেশন প্ল্যান। তারপরে আসি, সাকসেশন প্ল্যানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারেন আপনারা সাকসেশন প্ল্যানে। তাহলে আমরা চলো যাই ডিসকাস সাকসেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট 5 স্টেপ প্রসেস। এখানে দুইটা কোশ্চেন আছে, একটা হচ্ছে 5 স্টেপ প্রসেস আর একটা হচ্ছে 7 স্টেপ প্রসেস। যদি পরীক্ষায় স্পেসিফিক বলে আপনাকে 5 স্টেপ প্রসেস লিখতে, তাহলে আপনি কিন্তু এই 5 স্টেপ প্রসেস লিখবেন না। যদি বলে যে 7 স্টেপ প্রসেস লিখতে, তাহলে কিন্তু 7 স্টেপ প্রসেস লিখবেন। দুইটা কিন্তু আলাদা আলাদা। তাহলে দেখেন, ডিসকাস সাকসেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট 5 স্টেপস প্রসেস আসলে এটা। আবার যদি সে বলে যে এই যে হোয়াট আর দ্য 7 স্টেপস ফর সাকসেশন প্ল্যানিং এর 7 স্টেপস কোনটা, তখন কিন্তু এইটা। এটা কিন্তু মাথা রাখবেন। এই দুটো টপিক আজকে লাস্ট টপিক, এটা তেমন কিছু পড়ানো না, জাস্ট স্টেপ গুলো লিখে দিলেই হবে, খুব একটা বর্ণনা করতে হবে না। মার্কস যদি বেশি থাকে তাহলে বর্ণনা করবেন, নাহলে বর্ণনা করার দরকার নেই। তাহলে দেখেন স্টেপস ওয়ান কোনটা? আইডেন্টিফাই কি এরিয়াস এন্ড পজিশন। আচ্ছা, সাকসেশন প্ল্যানিং আমরা ভালো করে পড়ছি, আমরা জানি সাকসেশন প্ল্যানটা কি জিনিস। এখন সাকসেশন প্ল্যানিংটা যখন আপনি ম্যানেজ করবেন, তখন 5টা স্টেপস কি ফলো করবেন। প্রথম হচ্ছে কি আইডেন্টিফাই কি এরিয়া এন্ড পজিশন। আপনি কোন ধরনের কি এরিয়ার জন্য সাকসেশন প্ল্যানিং করবেন। ধরেন ওই যে মিজান ভাইয়ের ঘটনাটা আবার মনে রাখবেন, যে এখন আইডেন্টিফাই করলো যে এই মুহূর্তে মিজান ভাইয়া দেখতো যে মিজান ভাইয়ার মতি গতি ভালো না, মিজান ভাইয়া যে কোনো সময় যাইতে পারে অন্য ব্যাংকে, অথবা কোথাও চুজ করতে পারে, অথবা বউ বাচ্চা নিয়ে কানাডা চলে যেতে পারে। এটা আপনার কাছে এজ এ এইচআর অফিসার, এইচআর হেড আপনার মাথায় আছে, অথবা ইনফরমেশন আপনার জানা আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এখন এই যে কি এরিয়া, মানে ওই যে পজিশনটা, এখানে এরিয়া না বলি পজিশন, এরিয়া বলা যায় কারণ ম্যানেজার হচ্ছে এরিয়া, আর পজিশন হচ্ছে কি ওটা একটা পার্টিকুলার পোস্ট। তাহলে হচ্ছে কি দেখেন, আপনি আইডেন্টিফাই করলেন যে এই এরিয়াটা ভ্যাকেন্ট হতে পারে, এটা আমি আইডেন্টিফাই করছি, এখানে এটার জন্য আমি একটা সাকসেশন প্ল্যানিং করব। তারপর দেখেন আইডেন্টিফাই ক্যাপাবিলিটিস ফর কি এরিয়া এন্ড পজিশন। এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে সাকসেশন প্ল্যানের জন্য আসলে এই যে ম্যানেজারের পোস্ট মিজান ভাই এতদিন ধরে করতেছে, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চে ম্যানেজারি করতেছে, এখানের জন্য কি কি ক্যাপাবিলিটিস দরকার এই পজিশনের জন্য। তাহলে এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কি পজিশন কি ক্যাপাবিলিটিস দরকার। ধরেন নলেজ, মানে দরকারি নলেজ দরকার, স্কিলস দরকার, অ্যাবিলিটিস দরকার, লিডারশিপ কম্পিটেন্সি দরকার, এগুলো যা যা দরকার এগুলো হচ্ছে সেকেন্ড স্টেপে আইডেন্টিফাই করতে হবে। থার্ড স্টেপে কোনটা? থার্ড স্টেপে হচ্ছে কি আইডেন্টিফাই ইন্টারেস্টেড এমপ্লয়ি এন্ড অ্যাসেস দেম এগেইনস্ট ক্যাপাবিলিটিস। এখন আপনি জানেন 1 নম্বরে আপনার কোন পজিশনের জন্য লোক দরকার, এটাও জানেন কোন ধরনের ক্যাপাসিটি অথবা ক্যাপাবিলিটি দরকার। তাহলে 3 নম্বরে এসে আপনি তখন বলতেছেন, এখন আপনি আইডেন্টিফাই করতেছেন আসলে কারা কারা এই কাজের যোগ্য অথবা ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড থেকে আপনি যোগ্যগুলোকে খুঁজে নেবেন। এখন দেখা গেলো যে আমি মানে মিজান ভাইয়ের আন্ডারে যেহেতু কাজ করি অপারেশন ম্যানেজার হিসেবে, এখন মিজান ভাই দেখলো যে আমার হচ্ছে কি একটা মানে ইন্টারেস্ট আছে অনেক বেশি, ইন্টারেস্ট দেখাই যে একটা কাজ শিকার প্রতি আগ্রহ দেখাই। আরো একজন আছে, সেটা হচ্ছে ধরেন কে আছেন এখানে,
ধরেন হচ্ছে ফজিয়াফা। ফজিয়াফা হচ্ছে খুব ইন্টারেস্ট দেখায়, কাজ শিখে উনি জিবি, ক্রেডিট, ট্রেড ট্রেড ফাইন্যান্স, ব্যাংক গ্যারান্টি, তারপর হচ্ছে এলসি, সবকিছু ওনার মানে আগ্রহ দেখা যায় সবগুলো কাজ যেন উনি পারে। তো তাহলে দেখেন কে কে ইন্টারেস্টেড, তাহলে এদেরকে হচ্ছে কি আসলে মিজান ভাইয়া আলাদা করে ফেলবে। আলাদা করে ওনাদেরকে হচ্ছে কি ওনাদের যে রোল আছে, রোলটা প্লে করবে, তার এগেনস্টে ওনাদের ক্যাপাবিলিটি গুলা চেক করবে যে আসলে সাখাওয়াত অথবা ফৌজিয়া দুজনকে, এই দুজনের কে সবচেয়ে যোগ্য। তাহলে ওই যে যোগ্য লোকটাকে হচ্ছে কি উনি হচ্ছে সাকসেশন প্ল্যানিং এর জন্য আসলে রেডি করবে, তৈরি করবে, আইডেন্টিফাই করবে। এখন দেখেন, তাহলে দেখেন ফাইন্ড আউট হু ইজ ইন্টারেস্টেড এন্ড ক্যাপেবল অফ টেকিং অন ইম্পর্টেন্ট রোলস, ওই যে মিজান ভাইয়ের জায়গাটা, টক টু এমপ্লয়িজ। এবার আসেন, এবার উনি হচ্ছে কি পার্সোনালি আমার সাথে এবং ফৌজিয়া আপার সাথে কথা বলতেছেন আমাদের যে গোল প্রিফারেন্স নিয়ে। মানুষের গোলস মানে হচ্ছে মানুষের যে গোলস গুলো আছে, প্রিফারেন্স গুলো আছে, এগুলোর সাথে এগুলো নিয়ে কথা বলে কিন্তু জানা যায় আসলে সে কি চায়, তার ড্রিম কেমন। তো এগুলো নিয়ে কিন্তু সে উনি বের করে ফেলবে আমাদেরকে ভিতরের ভিতরে ভিতরে কি আছে। আচ্ছা, এরপর দেখেন আইডেন্টিফাই পজিশন দ্যাট নিড সাপোর্ট এন্ড পিপল হু ক্যান স্টেপ আপ অর বি ট্রেন্ড ইন টাইম। তার মানে এখন ধরে নিলেন আইডেন্টিফাই উনি করে ফেললো, করে ফেলার পরে উনি ভাবলো যে সাক্ষাৎ বেশি কথা বলে এর দিয়ে হবে না, ফৌজিয়া পারে নিয়ে নি। ফৌজিয়া নিয়ে নি, ফৌজিয়া হচ্ছে কি আমি সিলেক্ট করলাম। দেন ফৌজিয়াফাকে হচ্ছে কি উনি ট্রেন করবে সময়ের ভিতরে, যাতে যে সময় ওই যে ম্যানেজারি রোলে চলে আসতে পারে, মানে মিজান ভাইয়ের জায়গাটা যাতে মিজান ভাইয়া যে কোনো দিকে চলে গেলে সেটা তো উনি নিয়ে নিতে পারে। এন্ড লাস্ট যে জিনিসটা এই স্টেপসে আছে সেটা হচ্ছে কি মেক শিওর দেয়ার আর এনাফ bilingual and diverse candidate in the talent pool for this position। এখন ওই যে আমরা এখানে দুজনের কথা বলছি, কিন্তু আপনার যখন একটা সিলেক্ট করবেন তখন হচ্ছে কি যাতে একটু বেশি ক্যান্ডিডেট থাকে, সেখানে সেটা হলে সবচেয়ে ভালো হয় আর কি, তখন বেস্ট ক্যান্ডিডেটটা হচ্ছে কি উঠে আসে। তার মানে 3 নাম্বার আমরা বুঝছি। তার প্রথম হচ্ছে আইডেন্টিফাই কি এরিয়া এন্ড পজিশন, কোন পজিশনের জন্য আপনার দরকার সেটা আসলে ওই যে সাকসেশন প্ল্যানিং এ আইডেন্টিফাই করতে হয়। তারপরে ক্যাপাবিলিটিস গুলো দরকার হয়, আসলে কোন কোন ধরনের রিকোয়ারমেন্ট দরকার হবে ওই পজিশনটাকে হ্যান্ডেল করার জন্য। এন্ড দেন আপনার হচ্ছে কি যে কারা কারা ইন্টারেস্টেড আছে এবং তার এগেনস্টে তার ক্যাপাবিলিটি আছে কিনা সেটা চেক করা। তারপরে 4 নাম্বার স্টেজ হচ্ছে কি ডেভেলপ এন্ড ইমপ্লিমেন্ট সাকসেশন এন্ড নলেজ ট্রান্সফার প্ল্যান। ওই যে এখন যখন আপনি আইডেন্টিফাই করছেন তারপর হচ্ছে কি এদের ভিতরে যে যে ট্যালেন্ট আছে, নলেজ আছে, সেগুলোকে আপনি ইনজেক্ট করাইতে হবে, মানে হচ্ছে কি ওদেরকে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার জন্য তো ওর নলেজ দরকার, তখন তাকে ট্রেনিং এ পাঠাইতে হবে। তারপর হচ্ছে তার যে স্কিল আছে সেটাকে আসলে শান দিতে হবে, ধারালো করতে হবে। এই জিনিসগুলো করা হচ্ছে কি ডেভেলপ এন্ড ইমপ্লিমেন্ট সাকসেশন এন্ড নলেজ ট্রান্সফার প্ল্যান। মানে তারাই আপনি কিভাবে রেডি করে দিবেন, মানে হচ্ছে ওই মিজান ভাইয়া ফৌজিয়া পাকে কিভাবে রেডি করে দিবে ওই রোলটা প্লে করার জন্য, এটা হচ্ছে ডেভেলপ এন্ড ইমপ্লিমেন্ট সাকসেশন এন্ড নলেজ ট্রান্সফার প্ল্যান। এন্ড লাস্ট ফাইনালি যে জিনিসটা সেটা হচ্ছে কি এটাকে ইভালুয়েট করা, মানে আপনি যে এই যে কাজটা করছেন এতক্ষণ পর্যন্ত সেটাকে আসলে ইভালুয়েট করা। ধরুন অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্টে আমরা পড়ছিলাম কিন্তু ওই যে অর্গানাইজেশনের যে ফাংশনস গুলো আছে, যে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, দেখবেন সবকিছু প্রসেসের শেষেরটা হচ্ছে থাকে সবসময় মানে ওই যে কন্ট্রোলিং টাইপের, মানে ইভালুয়েট করা। কন্ট্রোলিং তো মানে হচ্ছে কি ইভালুয়েট, আপনি ইভ্যালুয়েট করে তারপর একটা সিদ্ধান্ত দিবেন। তাহলে এখানে হচ্ছে শেষেরটা হচ্ছে কি ইভ্যালুয়েট করা। ইভ্যালুয়েট করা মানে হচ্ছে কি আগে যা যা রোল প্লে করছেন অথবা যা যা কাজ করছেন তার আগে থেকে হচ্ছে কি আপনি তার উপর বেস্ট করে ডিসিশন নেবেন। দেখেন ডিসিশন গুলো কি ক্রিয়েট সাকসেশন প্ল্যানস ফর ভাইটাল রোলস, ফিল ইম্পর্টেন্ট পজিশন প্রম্পটলি। মিজান ভাইয়ের পোস্টটা যদি খালি হয়ে যায় তাহলে ওই যে ফৌজিয়া পাকে বসাই দেয়া, এনশিওর নিউ হায়ার্স ইন কি রোলস এক্সেল। তাহলে এটা কোনটা হবে একদম শেয়ার করবেন? ও আচ্ছা, মিজান ভাই একটু কথা বলছি, মিজান ভাই বলেন তাহলে এটা কোনটা হবে মিজান ভাই? এনশিওর নিউ হায়ার্স ইন কি রোলস এক্সেল। মানে নেক্সট মানে সাকসেসফুল মানে যে পার্সনটা কে হবে সেটাকে হায়ার করতে হবে আর কি, মানে মানে পটেনশিয়াল ক্যান্ডিডেট কে হবে আর কি সেটাই। এইটাই একটু চেঞ্জ আছে। ধরুন ওই যে ফৌজিয়া পাতা আপনার জায়গায় বসে গেল, তাহলে ফৌজিয়া পাতা জায়গায় কে বসবে? বুঝতে পারছেন বস? উনি আবার ওনার ওনার মতো করে তৈরি করবে। আমরা শুধু তার নিজের জায়গাটা এনশিওর করলে হবে না। ফৌজিয়া পাতা যদি ধুম ধুম করে এনে ব্রাঞ্চ ম্যানেজারের জায়গায় বসে দিচ্ছেন, তাহলে ফৌজিয়া পাতা ক্রেডিট অফিসার, ক্রেডিটে কে বসবে? সেটার জন্য কিন্তু আপনার লোক হায়ার করার জন্য আপনার আগে থেকে প্ল্যান করে রাখতে হবে, অথবা অন্য লোক যদি থাকে তাকে ডেভেলপ করতে হবে। এভাবে হচ্ছে কি আসলে এটা চলতে থাকবে। এরপর হচ্ছে গ্যারান্টি ডাইভার্স রিপ্রেজেন্টেশন ইন ট্যালেন্ট পাইপলাইন। ট্যালেন্টের পাইপলাইন থাকতে হবে ফর ক্রুশিয়াল পজিশন, যেটা বললাম ফৌজিয়াফা জায়গাটা।
তাহলে দেখেন এখানে হচ্ছে কি 5টা আহ আহ, ইয়ে আছে, 5 স্টেপস প্রসেস আছে সাকসেশন প্ল্যানিং এর। এই 5 স্টেপস প্রসেসটা আমরা দেখলাম। জাস্ট আপনি ওই যে মানে সিকুয়েন্সিয়ালি মনে রাখলে এগুলো ভুলবেন না। সিকুয়েন্সিয়ালি যদি মনে রাখেন তাহলে হয়তো একটা স্টেপস ভুলে যেতে পারেন। লাস্ট স্টেপস তো সবারই মনে থাকবে। লাস্ট স্টেপ সবসময় মনে রাখবেন, লাস্ট স্টেপটা সবসময় ইভ্যালুয়েশন হয় বা কন্ট্রোলিং হয় বা কিছু এই টাইপের কিছু হবে। এখানে কোনো আসলে স্টেপস থাকে না, এটাই থাকে। এবার আসেন 7 স্টেপস ফর সাকসেশন প্ল্যানিং। সাকসেশন প্ল্যানিং এর 7 স্টেপস কোনটা? সাকসেশন প্ল্যানিং এর 7 স্টেপসটা হচ্ছে কি মোটামুটি আসার সম্ভাবনা ভালোই আছে। এটা দেখেন, এটা আজকে লাস্ট টপিক, আমরা এটা পরে শেষ করে দিব যে হোয়াট আর দ্য 7 স্টেপস অফ সাকসেশন প্ল্যানিং। প্রথমে 1 নম্বর হচ্ছে কি স্টেপস কোনটা? প্ল্যান এহেড। আপনি 1 2 দিয়েও লিখতে পারেন, অথবা ওই যে বললাম মানে পরীক্ষায় আপনার খাতাটারে একটু মানে সুন্দর করে দিয়েন, কারণ আমি তো আসলে ওইভাবে এখানে সময় কারণে করতে পারিনি। নেক্সট টাইম যখন করবো একবার খাতায় যেভাবে লেখা থাকবে। আচ্ছা, এটা কি মানে ই করে দিবে, ডিফাইন করে দিবে 5 স্টেপ আর 7 স্টেপস? আর যদি হ্যাঁ, বলে এটা যে একবার হোয়াট আর কনফার্ম দ্য কনফার্ম স্টেপ? আপনার বলে দিবে হয় ওয়েদার 5 স্টেপস লেখেন আর না হয় 7 স্টেপস লেখেন। এখন যদি আর যদি কিছু না কোনোটাই লেখা বললো না, থাকে? আর যদি কোনোটাই বললো না, তখন আপনি যেটা ভালো পারেন এটা এটা দিয়ে দিবেন, কারণ কোনোটাই তো স্পেসিফাই করা নাই। তবে কোনোটাই স্পেসিফাই না করার সম্ভাবনা খুবই কম। আপনাকে হয় বলবে 5 স্টেপস প্ল্যান, না বলবে 7 স্টেপস প্ল্যান। আচ্ছা, তাহলে এইভাবে করে আপনি 1 2 করে দেখা দিলেন যে স্টেপস, 7 স্টেপস প্ল্যানটা দেখালেন। তারপরে এবার একটু বর্ণনা দিলেন যে প্ল্যান এহেড। প্রথমটা হচ্ছে প্ল্যান এহেড। প্ল্যান এহেড কোনটা? যে আপনি আগে থেকে প্ল্যান করে রাখছেন ওই যে মিজান ভাইয়ের পোস্টে কারে বসাবেন, কারণ মিজান ভাইয়া তো 2 বছর পরে রিটায়ারমেন্টে চলে যাবে, অথবা 2 মাস পরে রিটায়ারমেন্টে চলে যাবে। তাহলে সেখানে কি ফজিয়াপা বসবে নাকি সাখাওয়াত বসবে? আগে থেকেই প্ল্যান করে রাখছেন, এটা হচ্ছে প্ল্যান এহেড। আইডেন্টিফাই পোটেনশিয়াল সাকসেসর। এটা হচ্ছে কি প্ল্যান তো করছেন, এখন ধরেন যে কোনো মুহূর্তে মিজান ভাইয়া আগে থেকে আপনি জানেন না, যে কোনো মুহূর্তে হচ্ছে কি উনি চাকরিটা ছেড়ে দিল, নোটিস পিরিয়ড দিলে বলো যে এই মাসে ইমিডিয়েট ইফেক্ট, মানে হচ্ছে যে আমরা 10 10 15 দিনের ভিতরে ছেড়ে দেন। তাহলে এই ছেড়ে মাথায় তো এটা ছিলই না কখনো। তাহলে যখন কখনোই ছিল না, তখন হচ্ছে কি ইম্পর্টেন্ট কেউ হচ্ছে চলে যাচ্ছে, তখন তার জায়গাটা ইনস্ট্যান্টলি কে দখল করবে? এই জন্য হচ্ছে কি আগে থেকে হচ্ছে পোটেনশিয়াল যে সাকসেসর আছে এদেরকে আইডেন্টিফাই করে রাখা, যে কারা হইতে পারে ওনার উত্তরসূরি। এই জিনিসটা হচ্ছে 2 নম্বর। when you know someone important might leave, choose someone who could take their place। যে এমন একজনকে আগে থেকে এমন একজন থেকে চুজ করতে হবে যে এই জায়গাটা দখল করে ফেলতে পারে। তারপর হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন কোনটা? কমিউনিকেশন টুলটা হচ্ছে কি ধরেন ওই যে ফজিয়াপা ওনাকে বলে রাখা যে আমরা কিন্তু আপনাকে কনসিডার করতেছি ফর বেটার রোল, ফর হচ্ছে কি মোর ইম্পর্টেন্ট রোল, অথবা ফর বেটার ডেজিগনেশন। এভাবে করে ওনার সাথে কমিউনিকেট করা যাতে উনি ইন্সপায়ার হয় আর কি। তো এই জিনিসটা হচ্ছে কি আপনার এই জিনিসটাকে বলা হবে কমিউনিকেশন, যে ওই পার্টিকুলার ক্যান্ডিডেটের সাথে ওই পার্টিকুলার পার্সনের সাথে হচ্ছে কি কমিউনিকেট করা যায়, ওনাকে বলা যে আমরা হচ্ছে কি আপনাকে কনসিডার করতেছি একটা ইম্পর্টেন্ট রোল দেওয়ার জন্য। এটা হচ্ছে কমিউনিকেশন। তার মানে প্রথম হচ্ছে প্ল্যান করতে হবে, তারপর হচ্ছে আইডেন্টিফাই করতে হবে সাকসেসরদেরকে, এরপর হচ্ছে কমিউনিকেট করতে হবে তাদের সাথে, তাদেরকে হচ্ছে কি আপনি আইডেন্টিফাই করতেছেন। তারপরে ডেভেলপমেন্ট। এরপর হচ্ছে কি ওই ফজিয়াপাকে আবার সেম সেম জিনিস কিন্তু ঘুরে ফিরে ওই যে ফজিয়াপার পিছনে আপনি এখন কিছু ইনভেস্ট করবেন, ওনাকে বিএবিএম পাঠিয়ে দিবেন। তারপর ওনাকে বিভিন্ন ট্রেনিং এর জন্য পাঠাবেন, হেড অফিস থেকে শুরু করে বিএবিএম যা যা আছে পাঠায় ওনাকে রেডি করে দিবেন। এটা হচ্ছে ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে টেস্ট সাকসেসর। এখন ধরেন এই জায়গাটা একটু বুঝেন। এখন ওই যে ডেভেলপ তো করছেন, তারপরে ওনার সবকিছু করছেন আগে, প্রথমে প্ল্যান করছেন, তারপরে হচ্ছে কি আপনি ওনার সাথে আইডেন্টিফাই করছেন ওনাকে, ওনার সাথে কমিউনিকেট করছেন যে আমরা আপনাকে যে কোনো মুহূর্তে একটা ভালো রোল দিতে পারি। এখন এই অনুসারে ওনাকে ডেভেলপ করছেন। এখন ডেভেলপ করছেন, মিজান ভাইয়া তো এখন আছে এক্সিস্টিং। তো সেক্ষেত্রে মিজান ভাইয়া যখন থাকবে না, হুটুট মানে ছুটি নিবে, অথবা কোনো দিকে ম্যান্ডেটরি একটা লিভে চলে গেল 15 দিনের, তখন হচ্ছে ওই ভিতরে ওনাকে টেস্ট করে ফেলতে হবে যে উনি আসলে এই রোলটা নিতে পারতেছে কিনা। ওই 15 দিনে ওনাকে অ্যাক্টিং ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে বসাই দিলেন। অ্যাক্টিং ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে বসাই দিলে দেখা গেল যে উনার টেস্ট হয়ে যাবে যে উনি আসলে কি পারছে নাকি পাচ্ছে না। তো এটা হচ্ছে কি আসলে টেস্ট, ওই সাকসেসরকে টেস্ট করা, সাকসেসর কি আসলে কি আদৌ পারবে নাকি পারবে না। দেখেন, ডোন্ট ওয়েট ফর আ ক্রাইসিস টু সি ইফ আ potential success is capable. Give them some responsibilities of the higher role when the current manager is absent. কারেন্ট ম্যানেজার যখন থাকবে না তাকে ওই রোলটা দিয়ে দিতে, যাতে সে এই রোলটা প্লে করে, পারবে কি পারবে না। এটাই বলতেছে টেস্ট সাকসেসর। টেস্ট সাকসেসরকে টেস্ট করতে হবে। ইন্টিগ্রেট উইথ হায়ারিং।
এখন হচ্ছে কি হায়ারিং এর সাথে আবার ইন্টিগ্রেট করতে হবে। ওই যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, আমরা এর আগে বলছিলাম যে ফজিয়াপা যখন মিজান ভাইয়ার জায়গায় চলে আসলো, তাহলে ফজিয়াপা জায়গায় কি আসবে? তখন তো আবার একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, যাতে ওই গ্যাপটা মানে না হয় তার জন্য কিন্তু হায়ারিং প্রসেসটা চলমান রাখতে হবে, যাতে এখানে এটার জন্য আপনি হয়তো তৈরি করেন নাই, কিন্তু যাতে অন্য জায়গা থেকে এটা আপনি ইমিডিয়েট তাড়াতাড়ি যেভাবে হোক হায়ার করে নিতে পারেন। তো দেখেন, when you identify potential successor, think about the gaps they would leave behind. ওই যে ফজিয়াপা একটা গ্যাপ তৈরি করে গেছে তার পেছনে, and use that information in your future hiring plans. এবং ওই আপনি যে অ্যাজ এ এইচআর হেড, আপনি কিন্তু ওইটা মাথায় রেখে আপনার হায়ারিং প্ল্যানসটা কিন্তু সাদা রাখতে হবে, যাতে ফজিয়াপা ম্যানেজার হয়ে গেল, তাহলে সাখাওয়াত তো ম্যানেজার হতে পারলো না, সে তো ওই জায়গায় আছে। এখন ওই যে ফজিয়ার জায়গায়, ফজিয়াপার জায়গায় কে বসবে? এটা কিন্তু মানে ইন্টিগ্রেট করে রাখতে হবে, হায়ারিং প্রসেসটা কিন্তু ইন্টিগ্রেট করে রাখতে হবে। এন্ড দ্য লাস্ট ওয়ান অর ফাইনাল ওয়ান ইজ কনসিডার ইউর ওন সাকসেসর। নিজের যে সাকসেসর আছে এটাদেরকে হচ্ছে এদেরকে হচ্ছে অবশ্যই কনসিডার করতে হবে। এখন দেখেন, এটা এখানে আমি যেটা বলছি, ইউ আর দ্য বস অর সিইও, think about who could take over your role when you retire or move on, help that person get ready for the transition. এখন হচ্ছে কি নিজেরটাই আসলে কি নিজেদেরকে রেডি করা। এখন বললাম যে মিজান ভাইয়াকে দিয়ে বললাম যে মিজান ভাই হচ্ছে কি ফজিয়া পাকে রেডি করে রাখতেছে, যে মিজান ভাইয়ার আর হয়তো 1 বছর চাকরি মেয়াদ বা বয়স আছে, উনি রিটায়ারমেন্টে চলে যাবে, তাহলে উনি কিন্তু নিজেই হচ্ছে কি ফৌজিয়া পাকে রেডি করছে যে ইউ উইল বি দ্য নেক্সট ম্যানেজার অফ পান্থপথ ব্রাঞ্চ। তো সেখানে এই সে রোলটা প্লে করার জন্য যে ট্রানজিশনটা দরকার ওনার ভিতরে, মিজান ভাই হচ্ছে কি ইনজেক্ট করে দিচ্ছে, দোজ কোয়ালিটিস আর রিকোয়ার্ড ফর পারফর্মিং দ্য জবস। তাহলে দেখেন, এই 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 জিনিসটা হচ্ছে কনসিডার ইউর ওন সাকসেসর। ওন সাকসেসর কিন্তু উনি কনসিডার করতেছে ফৌজিয়া পাকে। সিমিলারলি একজন সিইও, একজন হেড অফ ক্যাড, সিআরএম, হেড অফ অপারেশনস, ওনার হচ্ছে কি যদি নিজের সাকসেসরটাকে আলাদাভাবে কনসিডার করে রাখে, তাহলে এটাই হবে কনসিডার ইউর ওন সাকসেসর। যে ওনার রিটায়ারমেন্টের পরে অথবা ওনার মুভ করার পরে উনি রেডি করে রাখছে, যে উনি চলে গেলে, রিটায়ারমেন্ট করলে, মারা গেলে, যাই হোক না কেন, যাতে ওই পার্টিকুলার পার্সন হচ্ছে কি এই রোলটা প্লে করতে পারে। তাহলে এটা হচ্ছে কনসিডার ইউর ওন সাকসেসর। দেখেন, এরপরে আজকে শেষ যে প্রশ্ন লাস্ট হচ্ছে আপস্কেলিং। এই আপস্কেলিংটা হচ্ছে 96-এ চলে আসছে। আপনারা জাস্ট পরীক্ষার আগে এটা একটাবার পড়ে যাবেন, এর চেয়ে বেশি কিছু পড়ার দরকার নাই। এখন কমপ্লিট দেখেন কটা কোশ্চেন আজকে, সব মিলে তো 6-7টা হবে না, এর 6-7টা থেকে দেখবেন যে 3-4টা কোশ্চেন, 3টা কোশ্চেন চলে আসছে 20 মার্কসের সুন্দর করে। ভাইয়া, যে পা সাফাত ভাই, হ্যাঁ, হ্যাঁ, বলতেছি কি যে এই দুইটা তো খুব কাছাকাছি না, তাহলে মনে রাখার জন্য তো এইভাবে আমরা করতে পারি যে প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট হচ্ছে 5টা স্টেপ, আর শুধু প্ল্যানিং এর 7টা স্টেপ, তাই না? সাকসেশনের। এটা বলতে পারেন। আপনি যেটা বলছেন এটা দারুণ আইডিয়া, এটা বলতে পারেন। আবার যদি যে আপনাকে যদি একবারে কোশ্চেনে প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট দুটো থাকে তাহলে 5টা স্টেপ দিব, আর হ্যাঁ, যদি শুধু প্ল্যানিং এর কথা বলে 7টা স্টেপ দিয়ে দিব। দারুন, এটা দেখেন, যদি শুধু উনি যেটা ধরছে এটা কিন্তু একটা ভালো পয়েন্ট ধরছে। যদি সাকসেশন প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট দুইটাই থাকে তাহলে কিন্তু 5টা স্টেপস বলে দিতে পারেন। আর যদি সাকসেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট না থেকে শুধু প্ল্যানিং এর কথা বলো, তাহলে আপনি 7টা দিয়ে দিলেন। আর আমার ধারণা মতে ওরা কিন্তু আপনাকে ডিফাইন করে দিতে পারে যে হয় 5 স্টেপস বলতে, আর না হয় 7 স্টেপস বলতে। আর যদি হালকা একটু ইঙ্গিত দিয়ে দেয় ভাইয়া, তাই না? হ্যাঁ, ইঙ্গিত দিয়ে দিবে। আর যদি ইঙ্গিত দেওয়া কোনোটাই না বলে, তাহলে অন্তত খেয়াল রাখলো। সাকসেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের কথা বলবে। যদি সাকসেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের কথা বলে তাহলে 5টা স্টেপস লিখবেন। আর যদি সাকসেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের কথা না বলে, শুধু সাকসেশন প্ল্যানিং এর কথা বলে, তাহলে 7টা লিখে দিয়ে চলে আসবেন। তবে কনফার্ম থাকেন এই দুইটা থেকে একটা কোশ্চেন আসতেছে, এই সাকসেশন প্ল্যানিং অথবা আপনার স্টেপস এর আরেকটা হচ্ছে কি জানি বললাম, 5 স্টেপস অথবা 7 স্টেপস। তার মানে 5 স্টেপস 7 স্টেপস গেল। আর আমি তো আপনাদেরকে পরীক্ষার আগে একটা শর্ট সাজেশন বানাই দিব, সো এটা নিয়ে টেনশন করেন না। আজকে এই পর্যন্তই, এর ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে, না হলে আজকে শেষ করবো ইনশাল্লাহ। না, আজকে এটা সহজ ছিল। একবারে ইজি। দেখেন, ওই যে জিএফআই নিয়ে কিন্তু কি পেন খাচ্ছেন অনেকেই, তো এটা নিয়ে দেখেন কিছু সিম্পল কিছু জিনিসপত্র, পেন নিয়ে আর একবারে কিছু নাই, রিল্যাক্সে পরীক্ষা দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আর আগামীকালকে আপনাদের হচ্ছে কি কি জানি ক্লাস আছে, বিজনেস কমিউনিকেশন মনে হয়। আপনাদের যে রুটিনটা আছে ওই রুটিনটা সবসময় ফলো ফলো রাখেন, ওই রুটিন অনুসারে ক্লাস হবে। যদি কোনো ক্লাস না হয় দেন আমি কিন্তু গ্রুপে আগে থেকে বলে দিই।
ভাইয়া ওই যে অর্গানাইজেশন এন্ড Organization ম্যানেজমেন্ট যে বুধবারে যে লাস্ট ক্লাসটা, ক্লাস। হ্যাঁ হ্যাঁ বুধবারে হ্যাঁ ক্লাস, ওই ওই বুধবারে আমরা একটু টাইম বেশি নিয়ে চেষ্টা করবো যে একটু বেশি আগায় ফেলতে আর কি। ওইটা তো 2টা ক্লাস হয়েছে, অবশ্য এখনো টাইম আছে, ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো আমরা। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম, জি, থ্যাংক ইউ সবাইকে। সালাম। ভাই এমএফএস আগামীকালকে। এমএএফএস আগামীকালকে, তো ইনশাল্লাহ তাহলে এমএএফএস এ দেখা হচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম।